সাইদ রিমন সচেতনতার ফেরিওয়ালা সাইদ রিমন। আমি একদম ওই মানে ময়লার স্তূপের মধ্যেই একটা মানুষ খাবার খুঁজতেছে, তুমি ডাস্টবিনের মধ্যে ঢুকে হ্যাঁ, গেছো। ডাস্টবিনের মধ্যে। তা আমার প্রায় 700 এরকম চরিত্র আমি ধারণ করেছি সেখানে। 700 চরিত্র করছো। যে মুখে ডাকি না সে মুখে মাদককে বলি না। এবং এই স্লোগানের পরে আমার দুইজন কলিগ তারা ধূমপান ছেড়ে দিচ্ছে। আমি মানুষকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করি যে আমাদের যে না পাওয়ার আকাঙ্ক্ষা জি, এইটা যাতে মানুষের মধ্যে না থাকে। তারপরে বিবিসি করলো, ভয়েস অফ আমেরিকা, আরটিভি, এনটিভি, ডেইলি স্টার, সেভারাল টাইমস। হঠাৎ করে আমি একদিন দেখি যে টুইটারে কেউ, হয়তো আমার এক ছোট ভাই আমার ইউনিভার্সিটির, ও আমাকে মেনশন দিচ্ছে যে ভাই আপনার ছবি তো এরকম। তা আমার নাম ওখানে রাজেশ তিওয়ারি। রাজেশ থিওরি। হ্যাঁ, আমাকে রাজেশ তিওয়ারি দিয়ে বিশাল এক স্টোরি লিখে তারা এটা কি হিন্দুস্তান টাইমস ছিল নাকি? এটা ছিল ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডে, রাইট। এই জন্য আমি সবসময় বলি যাতে এই মেসেজটা দেওয়ারই চেষ্টা করি যে সড়কে সচেতন নিরাপদ জীবন। একবার তো পিছন থেকে এক পুলিশ সদস্য এসে ওয়াকি টকি দিয়ে একদম বাইরে দিছে। এক পর্যায়ে এটা নিয়ে আমরা আবার একটা বিপদেও বললাম, এটাকে নিয়ে আবার একটা মোবাইল কোর্টের মধ্যে চলে গেল। আপনি বিভিন্ন রকমের চরিত্র পেলে করছেন, কখনো ছিনতাইকারী, কখনো ভিক্ষুক, কখনো বা দেখা যাচ্ছে যে আপনি মলমপাটি সর্দার, কখনো বা মুচি। এই যে চরিত্রগুলো নির্ধারণ আপনি কি করে করেন? এরকম যে এ মুশকিলে পড়িলে আল্লাহ করিবে না সান, ভাই গো যাই বলে এ রাসূল হবে উম্মতের জামিন। কখনো উনি ছিনতাইকারী, কখনো উনি মলমপাটি সর্দার, কখনো উনি ভিক্ষুক, কখনো উনি হচ্ছেন একজন মুচি, কখনো বা উনি এমন কোনো চরিত্র করছেন যা দিয়ে সমাজের, আমাদের জীবনের অনেক অসঙ্গতি তুলে ধরছেন। কিন্তু ব্যক্তিগত জীবনে উনি হচ্ছেন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আজকে জানবো আমরা তার না বলা কথা। উনি হচ্ছেন সাইদ রিমন। সাইদ রিমন ভাই, ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম থ্যাংক ইউ আসসালাম। তো আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। ওকে, সাইদ রিমন, তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। জি, এবং যেটা হয় যে আমরা ফেসবুকে তোমাকে অনেক বেশি দেখি, হ্যাঁ। এবং আমি অনেক সময় গাড়িতে যাওয়ার সময় দেখি যে বিভিন্ন জায়গায় পোস্টার দেখি। তো আমাদের মানে প্রথম কোয়েশ্চেন হচ্ছে তোমার প্রতি, যে তোমার এই স্টোরিটা কখন শুরু হলো? কখন তুমি চিন্তা করলা যে না, আমার সোশ্যাল অ্যাওয়ারনেস অথবা সামাজিক এই যে অসঙ্গতিগুলো তুলে ধরা দরকার? আসলে আমার এই কাজের শুরু দীর্ঘ প্রায় 16 বছর ধরেই আমি ছাত্র জীবন থেকে এই কাজটা শুরু করেছি। তো প্রথমে আমি কাজটা শুরু করি আমার জেলা শহর বরগুনাতে। তো আচ্ছা। সেখানে আমি আমার স্কুলের বন্ধু রমিজ জাবের টিঙ্কু, তার সহযোগিতায় আমরা তখন ছোট ছোট ভিডিও ক্লিপ বানাতাম। আচ্ছা, মানে আমরা এখন এই যে বিভিন্ন সচেতনতামূলক এটা যে কত সালের দিকে? এটা 2008-9 আচ্ছা। এই দিকে আর কি। তো তখন এই ভিডিও ক্লিপগুলো আমি এক কথায় বলতে গেলে এক ধরনের মার্কেটিং করার মতোই আমি নিজের উদ্যোগে, আমার তখন ছাত্র জীবনের কিছু টাকা এখানে খরচ করে আমি এটা করতাম। এবং আমরা যেটা করতাম সেটা হলো, এগুলো আপনি জানেন যে তখন এই আমাদের মোবাইলে এত ভিডিও বা এত ছিল না, অ্যাভেলেবেল হ্যাঁ। ছিল না, তখন 3GB MP4। হ্যাঁ, হ্যাঁ। তো এগুলো করে আপনি এটাও দেখবেন যে মনে 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 আছে কিনা আপনার, যে আমি লেখা থাকতো যে এখানে গান লোড করা হয় রাইট, বিভিন্ন রাইট। দোকানে, আমরা মোবাইলে এটা হয়তো 2008-10 এর ভিডিও, দিকে, হ্যাঁ, এই কিংবা লোড তারও করতাম। আগে, আমি হ্যাঁ। ওইসব দোকানে গিয়ে আসলে রিকোয়েস্ট করতাম যে আমার এই ভিডিওটা একটু আপনি চালান বা মানুষকে দেন বিনামূল্যেই। আচ্ছা, তো অনেকে খুব ভালোভাবে নিত, অনেকে আবার এটাকে ভালোভাবে নিত না, বিরক্ত হইতো। তো এরপরে আসলে আমি কখনোই পিছপা হই নাই, আমি আমার জায়গায় কাজটা আমি চালিয়ে গেছি আর কি। তো আস্তে আস্তে এটা আমরা বিভিন্ন কেবল নেটওয়ার্কে দেওয়া শুরু করলাম, মানে ডিশ লাইনে ওখানে দেখানো শুরু হলো। তো সেটাও এরকম দেখাতে দেখাতে এক পর্যায়ে এটা নিয়ে আমরা আবার একটা বিপদেও বললাম। আচ্ছা, সেটা হলো যে এটাকে নিয়ে আবার একটা মোবাইল কোর্টের মধ্যে চলে গেল। যে অনেকে মনে করলো যে এটার মধ্যে কোনো ইয়ে আছে কিনা বা পাইরেসি এই ধরনের কোনো ব্যাপার আছে কিনা। মানে সেটা কিসের ভিডিও ছিল? তুমি যেটা আমাদের কোনো ভিডিও নিয়ে না, এমনি আমাদেরকে আমার ওই বন্ধুর ওর একটা ইয়ে ছিল আরজে এন্টারটেইনমেন্ট নামে, তা আমরা ওখানেই এডিট করতাম, ভিডিও করতাম। তো এবারে পড়ে গেলাম একটা বিপদের মধ্যে, যে এলাকার মানুষজন ভাবলো যে এটা নিয়ে আসলে কেন এত কিছু হচ্ছে, বা যাই হোক, পরে আমরা এটাকে প্রুভ করলাম যে আমরা আসলে বিনামূল্যে এবং নিজ উদ্যোগেই এই কাজটা আমরা সচেতনতামূলক ভিডিও আমরা তৈরি করি। তো এর মধ্যেই আবার আমি আমার এক এলাকার বড় ভাই, আমার প্রতিবেশী, তাকে দিয়ে একটা মানে সড়ক দুর্ঘটনা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করি।
যেখানে উনি আমাকে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হুম। তো সবচেয়ে দুঃখজনক ব্যাপার এখান থেকেই মূলত আসলে কাজটা আরো কঠিন ভাবে আমি আঁকড়ে ধরি। আচ্ছা। তো সেটা হলো যে উনি তখন কিছুদিন পরে উনি সড়ক দুর্ঘটনায় আমার হাতের উপরেই আমার মানে মৃত্যুর সময় আমি অ্যাম্বুলেন্সে ছিলাম। তো আমি বুঝতে পারলাম যে উনি আসলে তখন পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। মানে এই তুমি ভিডিও করলা, তার কয়েক মাস পরে উনি মারা গেল। তার কয়েক মাস পরে উনি সড়ক দুর্ঘটনায় মারা যান। মানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে না অন্য কোনো ভাবে? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, একদিন রাতের ঘটনা। তো তখন আসলে ওনার আরো দুঃখজনক হলো ওনার ওয়াইফ তখন 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তো আচ্ছা। এই অবস্থায় উনি মারা যান এবং সে বাচ্চাটা এখন 6 এ পড়ে। তো এরকম একটা পরিস্থিতিতে আমি চিন্তা করলাম যে আসলে মানুষকে আরো কতটা সচেতন করা যায়, মানুষকে বিভিন্ন বার্তা দেয়া যায়। হ্যাঁ, তো এর ধারাবাহিকতার আসলে আশা, এবং আমি দেখলাম যে বিভিন্ন মানুষ যারা এরকম সড়ক দুর্ঘটনায়, আপনি জানেন যে বাংলাদেশে প্রতিদিন 15 থেকে 20 জন মানুষ এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়। তো এটা নিয়ে আমি একটা কার্যক্রম শুরু করলাম। সেখানে চালকদের নিয়ে বিভিন্ন কর্মশালা পরিচালনা করা। তো তখন আবার যখন আমি চাকরিতে চলে আসলাম, তখন আমি আমার আয়ের একটা ক্ষুদ্র অংশ ব্যয় করে সেটাকে লিফলেট, স্টিকার তৈরি করে যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। তারপরে যারা এরকম আছে, আসলে আমি বেশ কয়েকটা পরিবারকে দেখেছি যারা এই সড়ক দুর্ঘটনায় তাদের স্বজনকে হারানোর পরে এটা যে কত বড় মানে বেদনাদায়ক, বিশেষ করে যাদের ছোট ছোট বাচ্চা রেখে যারা এই নিঃস্ব ধরনের, হয়ে যাওয়া। হ্যাঁ, তো এই জন্য আমি সবসময় বলি যাতে এই মেসেজটা দেওয়ারই চেষ্টা করি যে সড়কে সচেতন, নিরাপদ জীবন। বিষয়টা হলো এরকম যে আপনি তাড়াহুড়া করলেই কিন্তু এই পরিবারের জন্যই আপনি ক্ষতি হয়তো আপনি নিয়ে ঘর থেকে আসছেন। বের হতে হচ্ছে, কাজে যেতে হচ্ছে। তো চলার পথে আমরা যাতে সচেতন থাকি। রাইট। তো এরপরে আবার আসলাম হলো যে যখন ঢাকায় দেখলাম যে অনেকে এই যে মোবাইল ছিনতাই, চুরি, এগুলো মানে এই তুমি যে তারপরে বরগুনা থেকে ঢাকা আসলা। ঢাকায় না, তখন তো ঢাকায় আমার ইউনিভার্সিটি লাইফ আর কি। তারপরে তো জবে ঢুকলাম। তো এর মধ্যেই তো এইসব ঘটনা চোখে পড়ে। তখন ভাবলাম যে আসলে কিভাবে এগুলোকেও চরিত্র ধারণ করার মধ্যে নিয়ে আসা যায়। নিয়ে আসা যায়। তখন আবার আমি এই মোবাইল ছিনতাই, চুরি, মলম পার্টির সদস্য, এ ধরনের চরিত্রগুলোকে ধারণ করা শুরু মানে করলাম। যেগুলো অসঙ্গতি তুমি দেখছো। বিভিন্ন অসঙ্গতিগুলো, বাট আপনি এটা চোখে দেখতে পারতেছেন না। হ্যাঁ, মানে আমরা অনেক ক্রাইম আছে না যেটা ঘটে, একটা ঘটে, মোবাইল আমরা শুনি। ছোঁ মেরে বাসের জানালার পাশ থেকে নিয়ে গেল, Right. বাস থেকে। হ্যাঁ, তো এটা তো আসলে ক্যামেরা বন্দি করা পসিবল সম্ভব না। আমি হ্যাঁ। চিন্তা করলাম যে এই চিত্রটা আমি ক্যামেরা বন্দি অভিনয়ের মাধ্যমে এটা আমি দেখাই। রাইট, তো রাইট। এই করতে করতে আমার প্রায় 700 এরকম চরিত্র আমি ধারণ করেছি। সেখানে 700 চরিত্র করছো। 700 চরিত্র আমার ইয়াতে আছে আর কি। তো এই যে ব্যাপারগুলো দেখলাম, এরপরে পড়লাম আর এক অসঙ্গতির মধ্যে। আমি নিজেই অসঙ্গতিতে বললাম। কিরকম? এটা হলো মানুষ আসলে 2012-13 সালের দিকে তো এখন তো আমরা এই যে ভাইরাল, অ্যাভেলেবেল মোবাইল, এই কথাগুলোর সাথে পরিচিত ছিল না। তখন কিন্তু ওই ভাইরাল না, বাট এটা ছড়াই পড়ছে একদম দেশব্যাপী। হ্যাঁ, তখন মানুষজন আমাকে ভাবলো যে আসলে গালিগালাজ করে যে এই লোককে কেন পুলিশে ধরে না, মানে ভাবছে যে তুমি আমি ছিনতাইকারী। ছিনতাইকারী। তুমি, এরকম একটা হ্যাঁ, পরিস্থিতির আচ্ছা, মধ্যে আচ্ছা। পড়ে গেলাম। হ্যাঁ, কিছু কিছু মানে ন্যাশনালি কিছু কিছু মিডিয়া আবার সেখানে ওই ছিনতাইয়ের রিপোর্টের মধ্যে আমার ছবি। তো সেটা তো প্রতীকীয় লেখা না, মানে হ্যাঁ। তারাও ভাবছে যে এটা ফেসবুক থেকে নিছে বা গুগল থেকে। ভাবছে এটা রিয়েল। হ্যাঁ, রিয়েল। যে আপনি রিয়েল ছিনতাইকারী। তখন আমি জব করি, তো আমাকে অফিস থেকে বললো আপনি এটা জিডি করেন। হ্যাঁ, হ্যাঁ, তো আমিও এটা খুব টেকনিক্যালি হ্যান্ডেল করলাম। আমি আবার এই ছবিগুলো যে বিশেষ করে মিডিয়ায় যেগুলো, আমি সেখানে গেলাম, গিয়ে আমি নিজেই বললাম যে আসলে ছবিটা আমার। তো তারাও আমাকে তখন অনেক হেল্পফুল ইয়া করছে যে সমস্যা নাই, এটা আমরা দেখতেছি, যেহেতু আমরাও বুঝতে, তারাও আসলে বুঝতে জানে পারে না। যে এই হ্যাঁ, লোক যে কে। কোত্থেকে আসলো। এটা পুরো একটা ইনোভেটিভ তখন আর কি। রাইট, রাইট। তো যাই হোক, এক পর্যায়ে আস্তে আস্তে এটা নিয়ে যখন মানুষের কাছে পৌঁছালো মেসেজগুলো, তখন আমি এটা নিয়ে একটু মানে Positive তুমি approach সামাজিক ভাবেও পাইলা, আমি বিশেষ করে যখন স্বস্তি পেলেন। বিয়ে করতে যাই, হ্যাঁ, তখন এটা নিয়ে অনেক প্রশ্ন আসলো যে আমি যখন ডিশ লাইনে এই ভিডিওগুলো চালাই, হ্যাঁ। তো আমার শ্বশুর বাড়ির লোকজন কেউ কেউ গিয়ে কান ভারী করলো, এই ছেলে তো এই ধরনের ভিডিও করে এগুলো। তখন তো স্টুডেন্ট, আমি স্টুডেন্ট বলতে আমি বিয়ে করছি একদম চাকরিতে ঢোকার 9 মাস পরেই। আচ্ছা, মানে তুমি গ্রাজুয়েশন শেষ করার গ্রাজুয়েশন পরে শেষ করে ঢুকছো। 9-10 মাস পরে। রাইট। তো তখন তো আমার অত মানে খুব একটা অবস্থানও না। অবস্থা তো না। মানুষজন ভাবছে যে কি এই সব ভিডিও টিডিও হয়তো করে। ও আচ্ছা, এগুলি করে সেই করে আর কি, আর্ন করে। আর না মানে কেমন না জিনিসটা, তখন তো এই জিনিসটা এতটা অ্যাভেলেবেল না। অ্যাভেলেবল ছিল না। বাট আমি আমার জায়গায় একদম 100% ইয়া ছিলাম, মানে একদম ডেডিকেটেড ছিলাম, যে কারণে এই কাজটা এখন দেশব্যাপী, দেশের বাইরেও
এটা ছড়িয়ে পড়েছে। এবং একসময় যেটা সবচেয়ে বড় বিষয়, আমরা আপনার শোয়ের বাইরে আলাপ করছিলাম যে মানুষ যদি ইচ্ছা করে এটা সম্ভব। আমি যখন ঢাকায় আসি 2003 সালে, আমি এসএসসি পাস করে নরডাম কলেজে হ্যাঁ, তুমি তো নটরডেমের ভর্তি হই। ছাত্র। হ্যাঁ, তখন আসলে আমি আপনার সাথে যে কথা বলতেছি হ্যাঁ। লাইভ বা যেভাবেই হোক, আমি কোনো মানুষকে একটা ঠিকানা যে জিজ্ঞেস করব যে এই ঠিকানাটা কোথায়, কোথায়? এটা আমার কাছে মানে ইয়ে লাগতো, অস্বস্তি আনইজি লাগতো। লাগতো, হ্যাঁ। যে আমি যদি তাকে এটা জিজ্ঞেস করি তাহলে সে কি মনে করবে। হুম। তো এটা আমার ওই কলেজেও ছিল। তারপর ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ইউনিভার্সিটির স্টেজে আমাদের যে আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, হুম। এই ক্যাম্পাসের স্টেজ দিয়েই আমার কথা বলা শুরু। আচ্ছা। তো আমি তখন একটা স্টেজে 10 মিনিট একটা পারফর্ম করলাম যে আমাকে পারতেই হবে। সেখানে ওই যে কিভাবে ভিক্ষা করে হ্যাঁ। এই ধরনের ক্যারেক্টার, একটা ফানি ক্যারেক্টার ছিল, বাট এটা আমাকে মোর চেঞ্জ করে দিছে। হুম। যখন আমি এটা স্টেজে পারলাম, আমি নিজে আয়নার সামনে দাঁড়াই দাঁড়াই এগুলো প্র্যাকটিস করতাম বাসায়, হুম। তখন আমি স্টুডেন্ট। বাট যখন এটা স্টেজে আমি প্লে করলাম, অনেক অডিয়েন্স ক্যাম্পাসে, Appreciate তারপরে করলো, আমার হ্যাঁ। মধ্যে জিনিসটা এই জড়তাটাও কেটে গেল। তোমাকে কনফিডেন্স বুস্ট আমি আপ করলো। কনফিডেন্স হলো, আমি বিভিন্ন রোল প্লে করতে থাকলাম, ভিডিও তৈরি করলাম, দেন আস্তে আস্তে এটা চলে আসলো। মানে তুমি ফেসবুকে কবে থেকে শুরু করলা মানে এই ধরনের পোস্টিং? ফেসবুকে আমি আসলে অনলাইনে এখনো খুব একটা এক্সপার্ট না। আমি 2010 সালে আমার এক বন্ধু এই ফেসবুক আইডিটা খুলে দিছিল আর কি। আচ্ছা। তারপরে এই ছবি পোস্ট করা এগুলো পারি, এগুলোই করি সবসময় আর কি। আর বেসিক কিছু জিনিস যেগুলো দরকার। না, এটা খুবই অ্যাপ্রিশিয়েটিং যে বাট ফেসবুক থেকে আপনি অনেক ভালো, বিশেষ ফেসবুক না, সোশ্যাল মিডিয়ায় আপনি অনেক ভালো রোল প্লে করে মানুষকে বিভিন্ন বার্তা দেয়া, রাইট। হ্যাঁ, এটা কিন্তু আছে। অনেকেই আবার হ্যাঁ। ফেসবুকে একটা নেগেটিভ, কিন্তু না, এটা আপনার একটা কমিউনিকেশন বিল্ড আপ করার একটা বড় একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, বিগ প্ল্যাটফর্ম। রাইট। সাইদ জীবন ভাই, আমি এখানে একটা আপনাকে কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন রকমের চরিত্র পেলে করছেন, কখনো ছিনতাইকারী, কখনো ভিক্ষুক, কখনো বা দেখা যাচ্ছে যে আপনি মলমপাটি সর্দার, কখনো বা মুচি। এই যে চরিত্রগুলো নির্ধারণ আপনি কি করে করেন? মানে সমাজে যে অসঙ্গতি, এগুলো আপনি নির্ধারণ কিভাবে করেন যে এই অসঙ্গতি চরিত্রটা প্লে করে আমার মানুষকে বোঝাতে হবে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি প্রচুর মুভ করি। তো এই মুভ করার পিছনে আমি আসলে দেখি, আমি অনেক সময় আমার যদি মনে হয়, যেমন রমজান মাসে আমি একদিন খুব ভোর রাতে এমনি বের হয়ে গেছি। তো এটা আসলে একটা ইয়ে ছিল যে এই যে রাতে, গভীর রাতে, আপনি ধরেন ভোর রাতে এবং খুব সকালবেলা জি, আপনি এই শহরে বের হলে আপনি অনেক চিত্র দেখতে পারবেন। অবশ্যই এটা আপনার লাইফ চেঞ্জ বলতে কি, আপনার মানসিকতার একটা বড় পরিবর্তন হয়। পরিবর্তন। কিরকম? যে আপনি একজন পথ শিশু বা এই যে বিভিন্ন অসহায় মানুষরা যে এই শহরে লাইফ লিড করে, জি, তাদের জীবনটা যে কত কঠিন, তারা কঠিন। কিভাবে করে, কত এটা অমানবিক। আপনাকে হ্যাঁ। আসলে এই ছবি দেখে বোঝানো খুব কঠিন। কঠিন। বাট আপনি অন স্পট এটা দেখলে আপনি অনেক প্রশ্নের অ্যান্সার পাবেন। যে আপনি হয়তো বাসায় মশার জন্য ঘুমাতে পারছেন না, বাট দেখবেন যে সকালবেলা এক লোক, সেই মশা আপনার তার গায়ের উপরে ঘুরতেছে, আমার কাছে ছবি আছে। আচ্ছা, তো সে কিন্তু দিব্যি ঘুমোচ্ছে মশারি ছাড়া বা ই করা। বা আপনি এই যে গত ঈদে আমার ঈদের ঈদেই 2টা প্রোগ্রাম থাকে। একটা হলো ঈদ উল ফিতরে, আমি খুব সকালবেলা বাসা থেকে বের হই। এটা আমার একটা নিজের ইয়ে যে আমি নিজে, বিশেষ করে করোনার পর থেকে, করোনাকালীন সময় এবং তারপর থেকে, যে এই শহরে অনেক মানুষ যারা ভাসমান মানুষ, তাদের কিন্তু ঈদ, কোরবানি, পূজা পার্বণ, এগুলো তাদের উৎসব তাদের স্পর্শ করে না। কিছু যায় আসে তো না, আপনি হ্যাঁ। একটা জিনিস, তো আপনি আমরা তো কত কিছু করি। আপনি যদি ভাবেন যে আমার তো এই জিনিসটা আসলে আমার তো আছে, কিন্তু আচ্ছা। কত মানুষ নাই। আমি মানুষকে এটা দিয়ে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করি যে আমাদের যে না পাওয়ার আকাঙ্ক্ষা, জি, এইটা যাতে মানুষের মধ্যে না থাকে। তা আমি যেটা করি, এটা হলো ঈদের দিন আমি নিজে এই পায়েসটা সেগুলো গ্রহণ করার আগে, খাওয়ার আগে, আমি ভোর রাতেই এটা একটা রান্না করার আয়োজন করি। আচ্ছা। এই পায়েস রান্না করি 3টা-4টার দিকে উঠে। আপনার বাসাতে আপনি নিজে রান্না না করেন? না, আমার এটা আমি ওই বাইরে করি, আমার ছোট ভাই আছে কয়েকজন, ওদের নিয়ে ওই রান্না করে আমি ওইটা সকালবেলায় বিতরণ করি। ধরেন তখন ফজর নামাজের পরে বিতরণ শুরু করি, তাদেরকে ঘুম থেকে তুললাম, তুলে আচ্ছা। একটু পায়েস বিতরণ করলাম। ও তো সারাদিনে পায়েস তো দূরের কথা, কে হ্যাঁ। পায়েস দিবে ওকে? সে তো খাবারই পায় নাই। এইটা খাবারই যে সে পায়নি। সকালবেলা উঠে তাকে চিন্তা করতে হয় যে আসলে সে কিভাবে একটা খাবার গ্রহণ করবে। হুম। তো এর পিছনে আসলে অনেক স্টোরি আছে। আমরা বিশেষ করে এই পথ শিশুদের কথা যদি বলি, এদের আসলে ব্যাকগ্রাউন্ড স্টোরি ম্যাক্সিমামই এই বাবা মার মধ্যে সম্পর্ক খারাপ বা এই ধরনের। আসলে আপনি যদি আপনার বাচ্চার দিকে চিন্তা করেন, যেমন একটা অসুস্থ বাচ্চা, সে রাস্তার পাশে শুয়ে আছে বা কাতরাচ্ছে, এই জিনিসগুলো না আমাকে এত পরিমাণ আমি ফিল করি, এটা আমি আসলে হুম। অনেক সময় কিছু করতেও পারি না, কিন্তু
আপনি এটা যদি নিজের মধ্যে চিন্তা করেন যে আপনার বাচ্চা বা আমার বাচ্চা যদি একটু সর্দি কাশি হয়, আমরা কত কত টেনশন কিছু করি, করে, কত হ্যাঁ। কিছু। কত কিছু করি, বাট এই যে অসহায় মানুষগুলো বা যারা এরকম ট্রিটমেন্ট ছাড়া, তো এই মানুষগুলোর কথা চিন্তা করলে আপনি দেখবেন যে আপনার জীবন অনেক সহজ, সহজ। এবং আপনি মনে করবেন যে আসলে জীবনে এত হাইপার হওয়া বা এত প্রয়োজন, এগুলোর অনেক কিছুই আপনার ইজি মনে হবে যে আমার আসলে প্রয়োজন নেই, প্রয়োজন আছে, প্রয়োজনীয় টাকার দরকার আছে আর কি। কিন্তু এত কিছু একদম দরকার নেই। মানে প্রয়োজনের খুব- অতিরিক্তটা, প্রয়োজন- হ্যাঁ, দরকার এটা আর কি, মানে এটা সবকিছুরই দরকার, বাট মানুষের জীবন বোধটা বোঝাটা আপনার জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। নট অনলি আপনার জন্য না, শুধু এটা আপনার নেক্সট জেনারেশনকেও বোঝাতে হবে। মানে এই যে বিষয়গুলো আপনি- থেকে কি আপনি চরিত্রগুলো নির্ধারণ করেন? হ্যাঁ, মূল কথা হলো এটা যে আমি আসলে এইভাবেই চরিত্রগুলো আমি নির্ধারণ করি, এবং আমি অন স্পটে যখন ক্যাম্পেইন করি, বিশেষ করে ক্রাইম রিলেটেড যেগুলো আছে, জি। যেমন আপনার এখন আছে এই বমি পার্টি, জি। এইটা নিয়ে একটু বলি। এরা করে কি, এরা আপনার গায়ে ইচ্ছা করে বমি করে দিবে আর কি। আচ্ছা, তো বমি করে দেওয়ার পরে এরা আরো সংঘবদ্ধ 4-5 জন থাকে, জি। তারা আপনাকে ট্র্যাপের মধ্যে ফেলে আপনার পকেট থেকে টাকা পয়সা নিয়ে নেবে। যে বমি করলো সে একটা অসুস্থতার ভান করলো, বাট আপনার আশেপাশে তারা আরো 4-5 জন থাকে, তারা আপনাকে একটা করার চেষ্টা করে। তারপর আছে খড় পার্টি বলে এটাকে, বা এই যে শুকানো পার্টি। আচ্ছা। এরা হলো আপনার কাগজে একটা কিছু দিল, হ্যাঁ, তো আপনি এটা একটু ধরলেন বা পড়লেন, আপনি তার মতো করে অজ্ঞান হয়ে যাবেন। বা অজ্ঞান বলতে কি, ওটা পুরো অজ্ঞান করে না, এটা শয়তানের নিঃশ্বাস বলে। তো আপনি দেখবেন যে তার মতো করে তার আচরণ, আপনার হাতের ঘড়ি, মানি ব্যাগ, মোবাইল খুলে তাকে দিয়ে দিচ্ছেন মানে ওই আচ্ছা। মোমেন্টে। ওই মুমেন্ট। এটা খুব কয়েক সেকেন্ড বা কয়েক মানে এটা মিনিটের কি হচ্ছে যে খড় বা কাগজের মধ্যে কোনো হ্যাঁ, কেমিক্যাল হ্যাঁ, থাকে, হ্যাঁ, তো সে এটা সম্পূর্ণ বায়াস্ট হয়ে যায়। বায়াস্ট হয়ে যায়। আচ্ছা, এটা একটা আছে। তারপর সালাম পার্টি, আমি অপরিচিত একজন মানুষ আপনাকে সালাম দিল, সালাম দিয়ে একটা ধাক্কা টাক্কা দিয়ে তার মোবাইল ভেঙে ফেললো বা সামথিং লাইক দিস, তারপরে আপনি আপনাকে একটা ট্র্যাপে ফেললো। তো এই ধরনের প্রযুক্তিগুলো যে আপনি আসলে কোত্থেকে পেলেন, এটা একটা বিষয়। এটা একটা বিষয়। তো এটা হলো আমাকে যখন আমি অন স্পটে এগুলো নিয়ে ক্যাম্পেইন করি, যেমন মোবাইল ছিনতাই, আমি যেগুলো আগে প্লে করছি, এগুলো আমি আবার বাসে উঠে আমাকে অনেকে অনেক সময় হকারও মনে করে, এভাবে আমি যখন চলি আর কি, যে একটা ফর্মাল ইয়াতে। হ্যাঁ, তো এটা আসলে যখন এই যে মোবাইল ছিনতাইকারী বা মলম পার্টির যেই চরিত্রগুলোর কথা বললাম, জি। এইগুলো যখন আমি মানুষের মধ্যে বাসে উঠে, এই যে আমাদের পথ সচেতনতা বলি এটাকে আমি, এই পথ সচেতনতার বিষয়গুলো আমি নিজেই মানুষের মধ্যে ব্রিফ করি বলতে বাসে উঠে আমি বলি। প্রথমে আমি আসলে এটার পরিচয় দিতাম না, আমি শুরু করতাম ওয়ান কাইন্ড অফ আপনি হকারের মতোই। তা আমাকে আমার এক বড় ভাই বললো, তাকে আবার আমি দর্শক বানাতাম। মজার বিষয় হলো যে পিছনে আপনি বসবেন, আপনি অডিয়েন্স, আমাকে বলবেন যে আমার ভুল ত্রুটি কোথায় আছে। হ্যাঁ, হ্যাঁ। তা উনি বললো যে রিমন, উনি মাহবুব জুয়েল ভাই, বললো যে আপনি একটু আপনার ইন্ট্রোটা দিবেন, যে আচ্ছা। আপনি তাহলে মানুষজন একটু। তো আমি আসলে ঠিকই দেখলাম, যখন আমি ইন্ট্রো দিলাম যে আমি পেশায় কি করি, তখন তখন গুরুত্ব মানুষজন বেড়ে এটাকে যাচ্ছে। একটা না, গুরুত্ব তো আসলে ঠিক আছে, কিন্তু মানুষজন আবার অনেকে আমাকে চিনতেও পারে এই ক্যাম্পেইনটা ক্যাম্পেইনের করার সময়। কারণে মানুষ ছবি বলে যে দেখে, ভাই আপনাকে হ্যাঁ, তো ছবি চিনি। দেখে আমরা চিনতে পেরেছি বা এই তখন আবার আমার কাজের গতিটা একটু বাড়ে, আমি ইন্সপায়ার্ড হই। হুম। তো এরকম অনেক বিষয় আছে, যেমন কিছুদিন আগে আচ্ছা, এক বাক প্রতিবন্ধী, সে আমাকে অনেকগুলো মোবাইলে ছবি এনে আমাকে মানে তোমাকে দেখালো। চিনতে আমার পারছে। আমার ছবিগুলো সে ফলো করে। আচ্ছা। তো এরকম অনেক বিষয় আছে, এগুলো ভালো লাগে। মানুষ অন স্পটে আবার এই জিনিসগুলো শেয়ার করে। Inspired হন। আমি আবার অ্যাপ্রিসিয়েশন এগুলোকে, করে, হ্যাঁ। যেমন কিছুদিন আগে এক লোক বললো যে ভাই আমার এই ক্যাম্পেইন করতে করতে যে আমার ঘাড়ে এক লোক এসে হুম। এরকম একটা হাত দিল, হাত দেওয়ার পরে ওনার মনে হয়েছে যে ওনার একটু খারাপ লাগতেছে বা এরকম। তখন উনি আবার বাইরে গিয়ে মানে ওখান থেকে বের হয়ে মুখে পানি দিল বা মাথায় পানি এনে দেওয়ার পর সে, এই যে বিষয়গুলো, এগুলো ডেঞ্জারাস। মানুষের বাসে বসে আছে, সে কিছুদিন আগে বললো যে ভাই আপনার একজন, এই যে পরশুদিন এক লোক বলতেছে ভাই আপনার টাকা পড়ছে আর কি 10টা। তা ওনার হঠাৎ করে ওনার মনে হইলো যে আমার তো যেই মানে মানি ব্যাগ আছে, টাকা পড়ে যাওয়ার কথা না। হ্যাঁ। পাশ থেকে আবার আরেকজন বলতেছে যে আপনার টাকা পড়ছে। তো এই করে করে মানে একটা টাকাটা নিয়েই একটা টাকাটার Trap. মধ্যেই কোনো কিছু। হ্যাঁ, তো উনি পরে বাস থেকে নেমে যাওয়ার পরে উনি বুঝতে পারলো যে আসলে সে এটা ট্র্যাপে একটা পড়তে ট্র্যাপে যাচ্ছিল। পড়তে যাচ্ছিল। তো এগুলো গেল ক্রাইম, এবং এই যে বিভিন্ন বাংলাদেশ পুলিশ, আবার এই যে মাদক সেবীদের নিয়ে একটা বরগুনা জেলা পুলিশ, এখানে আমাদের একটা স্লোগান ছিল যে মুখে ডাকি মা, সে মুখে মাদককে বলি না। তো মাদক সেবনের একটা চরিত্র ধারণ করতে গিয়ে এটা আরেক ধরনের ইন্টারেস্টিং। তো আসলে তো আমি তখন চেহারা টেহারা আমার পুরো মাদক সেবীর মতো, দাড়িটা 6 মাস রাখতো, শেভ হ্যাঁ। করি না, চুল টুল বড়। তো
তো মানুষজন মনে করে যে আসলে কেমন যেন আর কি। হ্যাঁ। আমি এটা বুঝতে পারি যে মানুষ আমাকে নরমালি ওইভাবেই নিচ্ছে না। পজিটিভলি নিচ্ছে না। তো ওই অ্যারেঞ্জমেন্টের জন্য তো কিছু ইয়ের দরকার হয়, মাদক টাদক নেওয়ার জন্য। তো তো এটা নিয়ে আসলে ওগুলো তো ইয়ে করা, মেকিং করা। মেকিং করা। এই তো আমি আসলে মানুষকে বোঝাতে চাই যে এই চিত্রগুলো দেখানোর কিছু কিছু চিত্র আছে যেগুলো দেখালে মানুষের মধ্যে একটা এই স্লোগানটার সাথে যে মাদক এবং মা, এই যে দুইটা চরিত্র, যে মুখে ডাকি মা সে মুখে মাদককে বলি না। না। এবং এই এই স্লোগানের পরে আমার দুইজন কলিগ তারা ধূমপান ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এটা আমার একটা বড় অসাধারণ। achievement। তারা এখন হুম। পর্যন্ত ধূমপান করে না। তো এই যে স্যার আপনার এই যখনই এই আমি এই স্লোগান দেওয়ার পরে আমার মায়ের চিত্র ভাইসে আসছে চোখের সামনে। না আমার মনে আছে এরপরে আমি যে তুমি হ্যাঁ। একটা ছবি দিছিলা, ছবিটা ছিল এরকম যে কেউ একজন পকেট মার করছে আর কি হ্যাঁ। পিছন থেকে। ওই ছবিটা দেখার পর থেকে আমি আমার মানি ব্যাগ আর পিছনে রাখি না, সামনে রাখি। হ্যাঁ, এই যে মানিব্যাগ আমার এখনো সামনে। হ্যাঁ মানিব্যাগ পিছনে রাখলে আপনার ওই যে আবার কিছু এই মেরুদণ্ডের কিছু বিষয় থাকে, হ্যাঁ, হ্যাঁ আর মানিব্যাগটা তুলে নেওয়া খুব সহজ হয়। সহজ। হ্যাঁ তো এই একটা আর কিছু চরিত্র আছে যে যেমন এই কিভাবে পকেট মার ইয়ে করে হ্যাঁ বাস থেকে। ধরুন আমরা কিছু ছবি দেখেছি আপনি যে মোবাইল টান দিচ্ছেন, হ্যাঁ। পকেট থেকে টান দিচ্ছেন, ওগুলা কিভাবে নিচ্ছিলেন? ওগুলো আমার অ্যারেঞ্জমেন্ট থাকে, লোকজন থাকে, তাদেরকে বলি আমি যে আমরা আসলে এইভাবে করব। তারা আমার ইয়ে লোক, কিন্তু এই করতে গিয়েও বিপত্তি আচ্ছা যে আমি যখন ছৌ মারতে যাই বা ছৌ মেরে একটা দৌড় দিলাম, তখন পাশ থেকে আর দুইজন তো বুঝতেছে না। যে আর আসলে এরকম কি দুই একবার আমাকে আঘাত করার ঘটনাও আছে। ও তোমাকে ভাবছে এই সত্যিকারের যে আমি চিন্তাকারী। ছিনতাইকারী। একটু যদি এটা বিস্তারিত তখন বলতেন এটা কিভাবে হলো আঘাত কি, আমরা করেছিলেন? এয়ারপোর্টেও আর একবার কাউরান বাজারেও আমরা এরকম দুইটা শুট করতে গিয়ে, এটা বিবিসির একটা ইয়ে ছিল আর একটা ছিল আরটিভির একটা শুটিং। আচ্ছা, তা আমাদের অ্যারেঞ্জমেন্ট সব আছে, বাট দৃশ্যটা ছিল যে ছৌ মেরে আমি দৌড় দিব আর কি। হুম তো দৌড় দেওয়ার পর তো সামনে দিয়ে এক লোক আমাকে ধরে উঠছে। আমিও কনফিডেন্টলি বলছি, নাহলে সে আমাকে সামনে দিয়ে ঘুষি মেরে দিত। আচ্ছা, একবার তো পিছন থেকে এক পুলিশ সদস্য এসে ওয়াকি টকি দিয়ে একদম বাড়ি দিছে। মানে সে হাতে ওয়াকি টকি ছিল তো হুম বুঝতে পারে না, তার এগুলো তো অ্যাভেলেবেল ঘটনা, তারও তো কিছু করার নেই, হুম। বোঝা যায় না। রিফ্লেক্স আর করে আমার ফেলছে। চরিত্র তখন তো পোশাক আশাক দেখলে আপনার বোঝাটা মুশকিল। মুশকিল। তো এরকম কিছু চরিত্র। আবার কিছুদিন আগে এই যে বাস থেকে আপনি মোবাইল এইভাবে যদি চালান জানালার পাশে, তো ওরা করে কি, এই বাহির থেকে একজনকে এভাবে তুলে দেয়, তুলে দিলে পরে ওটা খুব ইজিলি ওইখান থেকে pick এখান করা থেকে কঠিন। ভিতর থেকে নিয়ে নেয়। হ্যাঁ, কিছু আগে করলাম আপনার ওই যে সিএনজির উপর থেকে এই রেক্সিনটা কেটে, কিছু সিএনজি আছে দেখবেন উপরে জি, রেক্সিনের নিচে ইয়া থাকে না, মেটাল থাকে না, মেটালের ইয়েটা থাকে না। নেটটা থাকে না। তো পিছন থেকে উঠে কেটে 2-3 সেকেন্ডের মধ্যে শো মেরে নিয়ে যায় হালকা জ্যামের মধ্যে। Right. এই চরিত্রটাও আমি কিছুদিন আগে ধারণ করেছি। তারপরে আপনার এই ধরনের কিছু সিরিয়াস ক্যারেক্টার আছে যে রেল লাইনে একটা মানুষ একদম, যে অনেক সময় এই আমাদের দেশে কিন্তু ট্রেনেও অনেক মানুষ কাটা পড়ে, এটা একদম অসচেতনতার কারণ। রাইট। আচ্ছা, অসচেতনতা এর মূল কারণ। আচ্ছা। কারণ আমি ট্রেন আসতেছে কখন আসবে এটা তো দেখা যায়, জানা বোঝা যাবে যায়। না। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় এটা কিন্তু হয়। তো এরকম একটা চরিত্র। কিছুদিন আগে একটা চরিত্র যেমন ওই যে আমাদের বিভিন্ন মানুষকে যে প্রতারিত করে, হুম বিভিন্ন বাবা সেজে বা এই ধরনের একটা চরিত্র প্লে করে, সেখানেও এই মানে একদম একটা বট গাছের নিচে বসে, তো মানুষ হ্যাঁ। ভাবছে যে আসলেই সে। মানে তা আমি দেখলাম কেউ সাধু চা বাবা নিয়ে type-এর। আসতেছে, হ্যাঁ, এক লোক সে চা বিক্রি করে, আমাকে সে চা খাওয়াবেই। আচ্ছা সে ভাবছে যে আমি আসলেই এর মধ্যে আছি আর কি। আচ্ছা, তো আমি বললাম যে আসলে আপনি যেটা ভাবতেছেন সেটা না, হুম। তো সে বিশ্বাস করে না। আচ্ছা। তো এরকম কিছু ব্যাপার। আবার এক সময় আমি একটা চরিত্র ধারণ করলাম যে ভিক্ষুকের চরিত্র। হুম আমি আসলে বোঝাতে চাইছি যে একজন অন্ধ মানুষ সে কিভাবে, তার প্রতি যে আমাদের একটা সিম্পিতি থাকা দরকার, হুম। যে এটা মানুষের মধ্যে কতটুকু। তো আমি দেখলাম যে অনেকে আবার আমাকে রাস্তা পার করে দিচ্ছে, কেউ টাকাও দিচ্ছে। আমি হয়তো 5 মিনিটে 30 টাকা না 35 টাকা পেলাম আর কি। গান আচ্ছা। টান মানে ভিক্ষার যে গান আছে, আচ্ছা, গান বলতে কি মানে ওই যে ছন্দ মিলিয়ে মিলিয়ে তারা যেটা বলে, তো এটা দিয়ে আমি আবার এটাকে দেখলাম। তুমি যদি যে- একটু বলো যে কিভাবে এটা হ্যাঁ, ওইটা করছো। দিয়ে একটু একটু পোর্ট্রেট যদি- করেন আর কি। হ্যাঁ, কি যদি- বলেছিলেন আর কি? ওই ভিক্ষু ওটা বিষয়ে আসলে ছিল এরকম যে এ মুশকিলে পড়িলে আল্লাহ করিবে না সান, ভাই গো যাই বলে এ রাসূল হবে উম্মতের জামিন, এ বাপ মায়ের নামের মাঝে কইরা যাবেন দান, এ মুশকিলে পড়িলে আল্লাহ করিবে না সান, ভাই গো যাই বলে এ রাসূল হবে উম্মতের জামিন। এরকম। অসাধারণ। তারপরে এই যে ইঁদুর মারার আপনার এই যে বিভিন্ন মানুষ, আমি এই যে আপনার এই যে হকার বলি আমরা, হুম। তাদের কিন্তু একটা এটা করতে গেলেও এখানে এটা কাউকে না কাউকে আপনার ইয়ে দিতে হয়,
মাসোহারা বলে আর কি। আচ্ছা, আচ্ছা। যারা এটা করে আর কি, এটাকে হ্যাঁ, এক কথায় চাঁদা। চাঁদা, হ্যাঁ। মানে ভিক্ষা করার সময় হ্যাঁ, মাসওয়ারা তা দিতে আমি হয়। না ভিক্ষার ওই জায়গার জন্য এরা একটা সিন্ডিকেট কাজ করে। আচ্ছা। হ্যাঁ। এটা বড় ধরনের একটা এখানে আছে হকারদের জন্য এরকম। তো আমি একবার এই যে কচু খেতে গেলাম, একবার এই যে কচু খেতে বনানী এইদিকে আবার এই শুটিংটা করার জন্য। মানে হকারের শুটিং হ্যাঁ, করছিল। তা ওই ইঁদুর মারার ঔষধ বিক্রি হয়। তা এক লোক এসে আমার কাছে টাকা চাচ্ছে, যে আমিও তার ইশারা দিলাম যে এটা রিয়েল সে না। না রিয়েল বুঝছে, সে আমার কাছে আসছি এই জন্য। আচ্ছা, তো এটা ওখানে তোমার ডায়লগ কি ছিল? ডায়লগ ওটাও আবার অন্যরকম, এগুলো বলা ঠিক জি, হবে? বলেন একটু আমরা শুনি। এই যে ইঁদুর মারে, তেলা পোকা মারে, সার পোকা মারে, জাদুর কাঠি, ম্যাজিক চক, দাগ দিলে মরে, ঘষা দিলে মরে, তেইলা চোরা মরে, চোরার ঘরের চোরা, তেইলা চোরা, জায়গায় খায় জায়গায় ব্রেক, লাইনে খায় সিরিয়ালে মরে, লাফাইয়ে খায় দফাইয়ে মরে, ইঁদুর মারে, ইঁদুর চিকা মারামারি, নষ্ট করে বাসাবাড়ি, ময়নার মার ঘুম নাই, ইঁদুর তোর বাচন নাই, ধরা পড়লে জামিন নাই, জাদুর কাঠি, ম্যাজিক চক, দাগ দিলে মরে। তো আমি তারে এবার ধরলাম যে আপনি চাঁদা চাচ্ছেন কেন? হ্যাঁ, আমিও আচ্ছা। তাকে একটা ইশারা দিলাম হুম, যে সে অবশ্য বুঝতে পারছে, বুঝতে পেরে ওই জায়গাটা ত্যাগ করছে। সরে গেছে, হ্যাঁ। মানে আমার চোখের এক্সপ্রেশন দেখে সে বুঝে যায় না, এটা বুঝে গেছে আসলে যে এটা আসল আসলে হকার আসল না। না, বা তাকে এখান থেকে সরে যেতে হবে আর কি। হুম, তো যাই হোক, এরপরে আরেকটা চরিত্র করলাম, এটা একটু টাচি, যে একদম ময়লার স্তূপের মধ্যে। ময়লার স্তূপের মধ্যে। হ্যাঁ, একদম আচ্ছা। এটা একটা মেসেজ আছে, যে এটা দুই ধরনের মেসেজ। কিছু আচ্ছা। মানুষ আছে দেখবেন যে একটু পাগল বেশে এই আপনার ময়লার স্তূপের মধ্যে খাবার খোঁজে। পৃথিবীতে এই ঘটনা তো আছে, আমরা আচ্ছা। দেখি। আছে। তা আমি চিন্তা করলাম এটা একটু আর একটু অর্গানাইজ হইতে প্লে করে কিভাবে মানুষের মধ্যে একটু আরো একটু মেসেজটা মানুষকে মানবিক করা যায়, হ্যাঁ। মানবিকতা এটা। তো এইটা করতে গিয়ে আসলে আমার একটু কষ্ট হয়েছে, বাট আমি একটা ভালো একটা জিনিস এটা রিয়েলাইজ করতে পারছি যে আসলে এটা খুব কঠিন। এইটা রিয়েলাইজেশনের পরে আমি চলে গেলাম তুমি যারা কি- পরিচ্ছন্নতা কর্মী আছে। তুমি কি করছিলা ওই ঘটনাটা এখানে একটু যদি আমি বলো? একদম ওই মানে ময়লার স্তূপের মধ্যেই একটা মানুষ খাবার খুঁজতেছে। মানে তুমি ডাস্টবিনের মধ্যে ঢুকে হ্যাঁ, গেছো? ডাস্টবিনের মধ্যে এটা মানে একদম সরাসরি ঢুকে গেছে। একদম একদম এখানে ওই বিষয়টা আপনার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল না? চ্যালেঞ্জিং ছিল বলতে ওখানে তো অনেক টিকা যাওয়ার কথা না, হ্যাঁ। দুর্গন্ধ, দুর্গন্ধ, হ্যাঁ। তারপরে সব নিয়ে একটু কঠিন ছিল। হুম, তারপরে আমি এটা চেষ্টা করলে করেছি আর কি, এবং হুম, সম্ভব। তো এটা করতে গিয়ে একটা ভালো আমার অভিজ্ঞতা ছিল। আর একটা ছিল যে এই যে পরিচ্ছন্নতা কর্মী, জি। তাদেরকে তো আমরা তারা সামাজিকভাবে বিভিন্নভাবেই মানুষ এই প্রতিপন্ন করে। হ্যাঁ। এটা আমি তাদের সাথে মিশছি আর কি এই হুম। চরিত্র করার জন্য। আচ্ছা। যে আমি একটা জায়গায় শুট করবো, আমি 2-3 দিন ওখানে তাদের নিয়ে স্টাডি করা, হুম। তাদের সাথে কথা বলা, তাদের সাথে চা খাওয়া, এই ব্যাপারগুলো আমি তাদের কাছ মানে থেকে তুমি ওই চরিত্রের মধ্যে ঢুকে চরিত্রের গেছো। মধ্যে ঢুকে যাওয়া, যে আসলে তারা সামাজিক ভাবে, তো এটা অনেকই সেই আছে। ক্ষেত্রে আপনি যেটা বললেন যে চরিত্রের মধ্যে ঢুকে যাওয়ার জন্য তাদের সাথে, এখন আপনি তো মলম পাটের সর্দার হিসেবে রোল প্লে করেছেন, হ্যাঁ, ওটা তো ছিনতাইকারী আসলে হিসেবে ওটা role একটা করেছেন। কাল্পনিক চরিত্র। কাল্পনিক। সেই ক্ষেত্রে কি তাদের সাথে কোনো ইন্টারেক্টেড না হওয়া বা তাদের কথা সাথে বলা ইন্টারাকশন এইভাবে তো কোনো ওটা তো আর situation সম্ভব না, তারা তো হুম। ক্রাইমের সাথে যুক্ত, আচ্ছা। হুম, এই নেতিবাচক কাজের সাথে যুক্ত, সেক্ষেত্রে তো আর সম্ভব না। বাট আমি যে ভিকটিম, যে শিকার হয়েছে, সে তো আমার সাথে শেয়ার করতেছে, যে তার কিভাবে ওই হয়েছে সে। ইয়েটা নিয়েই হুম। একটা প্লে করা। আর হুম। কিছু তো আছে যেগুলো কমন, এগুলো Right. বাংলাদেশে কমন গুলো যেটা হচ্ছে যে আপনি তাদের সাথে মিশে এই চরিত্রগুলো অ্যাডপ্ট করেছেন, হুম। আর যেগুলো হচ্ছে যেগুলো ক্রাইম, এগুলো হচ্ছে যারা ভিকটিম তাদের কাছ থেকে জেনে হ্যাঁ, তারপর ওইভাবে আপনি তারপরে আপনার প্লে করেছেন। তারা তো আমাকে বলে, আমি বললাম যে Right. বিভিন্ন সময় আমাকে শেয়ার করে আর কি। Right. তো এই ব্যাপারগুলো একটা বিভিন্ন সময় তুমি নানা যদি জায়গায় ইসের কথা বলো, যেমন তুমি বিবিসির সাথে একটা হ্যাঁ, প্রোগ্রাম করেছিলে, হ্যাঁ। তুমি যদি একটু একটু স্টোরিটা শেয়ার করো যে কিভাবে করছো, কিভাবে রিচ করছো, কিংবা ওরা কিভাবে তোমাকে রিচ করছে, ঘটনাটা কি ছিল? তারা কিভাবে খুঁজে পেলো আপনাকে? বিবিসির ওটা ছিল আসলে প্রথমে আমাকে নিয়ে কালের কণ্ঠ অনলাইনে একটা প্রতিবেদন হয় 2017 সালে। হুম। আমাদের বরগুনারই আমার এক বড় ভাই সোহেল হাফিজ ভাই, উনি এটা ইয়ে করেন। তারপরে 2017-তে প্রথম আলো ছাপলো আবুল কালাম মোহাম্মদ আজাদ। আচ্ছা। এই তো আজাদ ভাই রাজশাহী থেকে ইয়ে করলো, এটাও একটা ইন্টারেস্টিং ঘটনা। তা আচ্ছা। আজাদ ভাইকে আসলে দিল, ইনফরমেশন দিল আরাফাত রুমেল নামে এক ভাই। তো উনি আমাকে ফেসবুকে আমার কাজ ফলো করতেন। হুম। উনি বললেন যে ভাই আমি তো আপনার কাজ টাজ ফলো করি, ভালো লাগে। হুম, হুম, উনি তো এখন আগে গিয়ে বললেন, পরে উনি আমার কাছে ডকুমেন্ট চাইলো, আমি দিলাম। দেন এটা একদম মানে এমন ভাবে ছড়াই পড়লো যেটা মানে আনবিলিভেবল। এটা আমি মানে প্রথম আলোতে ছাপার পরে। তারপরে বিবিসি করলো, ভয়েস অফ আমেরিকা, তারপরে CNN ও চ্যানেল আসছে। আই, আপনার এই আরটিভি, এনটিভি, ডেইলি স্টার, সেভারাল টাইমস। রাইট। তো আসলে এটা আমার জন্য হেল্পফুল হয়েছে। অবশ্যই, হ্যাঁ। আমি একটা ব্যক্তি উদ্যোগে আমি সকলের প্রতি আমি হ্যাঁ। কৃতজ্ঞ। হুম, যেমন আপনার ওই যে কালের কণ্ঠ তো বললাম, বাংলাদেশ প্রতিদিন, মানব কণ্ঠ, এরকম মানে এমন কোনো ইয়ে নাই যে আমি সেখানে অংশগ্রহণ করি নাই। হুম। অনলাইনের মধ্যে জাগো নিউজ।
তো এই ব্যাপারগুলো আমার কাছে যখন একদম ইয়ে হয়ে গেল, তা আমি এটা কাজটা তখন আমার কাছে মনে হলো যে একটু প্রতিষ্ঠিত হলো আর কি, নাহলে তো আমাকে মানুষ পাগলই মনে করছে। তো এটা আমার খুব একটা তোমার একটা উপকার আসছে। পরিচিতি আসলো সবার কাছে। মানুষজন, আমাদের দেশের মানুষ তো এসব এই ঘরের খেয়ে বনের মেষ তাড়ালে পাগল মনে করে, যে কারণ কি, এর দরকার কি? আমার একটা জিনিস মনে আছে যে ধরো আমি সম্ভবত ইন্ডিয়ান কোনো নিউজ পেপার অথবা ইয়েতে আমি দেখছিলাম, যে দেখি যে ওখানে যে ওদের যে বিসিএস, ওটা তো বিসিএস বলে না, ওরা বলে হচ্ছে ওদের ওখানে যেটা আর কি হ্যাঁ। বিসিএস এর সমমানের, হুম। ওখানে দেখলাম যে তোমার ছবি, যে তুমি এটা আরেকটা কাটছো, মজার ঘটনা। যে বিসিএস, ওদের যে বিসিএস যেটা হ্যাঁ। সেখানে চান্স না পাওয়ার পরে হুম। তোমার ছবি ছাপছে। হ্যাঁ। ওইটা যদি তুমি একটু বলো। এটা তো আরেকটা মানে আরেকটা বিপদের ঘটনা আর কি। হ্যাঁ, ওখানে হঠাৎ করে আমি একদিন দেখি যে টুইটারে কেউ, হয়তো আমার এক ছোট ভাই আমার ইউনিভার্সিটির, ও আমাকে মেনশন দিচ্ছে যে ভাই আপনার ছবি তো এরকম। তা আমার নাম ওখানে রাজেশ তিওয়ারি। রাজেশ থিওরি। হ্যাঁ, আমাকে রাজেশ তিওয়ারি হিসেবে দিয়ে বিশাল এক স্টোরি লিখে তারা এটা পোস্ট কি করে। হিন্দুস্তান টাইমস ছিল নাকি? এটা ছিল ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডে, Today। রাইট। তো আমাকে, তো আমি পড়লাম আরেকটা ইয়ের মধ্যে, যেটা এটা কেমন ব্যাপার হ্যাঁ। হলো যে এটা। পরে আমি ফেসবুকের সাথে যোগাযোগ করি, ফেসবুকের সাথে যোগাযোগ করার আগে ইন্ডিয়া টুডেই আমাকে একটা ইন্টারভিউ নেয়, কল করে যে আপনি কিভাবে এটা করছেন, কত সালে এই ছবি আপলোড করছেন। এটা তো ফার্স্ট টাইম কেউ আপলোড করছে, তো সেই ব্যক্তি কে? সেই ব্যক্তি তো আমি, এই ছবির হ্যাঁ। রাইট তো আমার কাছে। অ্যাবসলিউটলি। তোমার ছবি। হ্যাঁ, তো ওইটার একটা স্ক্রিনশট দেন। হ্যাঁ, তা আমি এবার ওগুলো সব যা যা ওরা রিকোয়ার্ড ছিল সবই আমি তাদেরকে দিছি আর কি। সেন্ড করেন। তো তারপরে এটা নিয়ে আসলে তারা, কিন্তু এটা এত ভাইব্রেটিং হয়েছে, মানে আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এই ছবি এই। তারপরে আপনার একটা গরুর হাটে একটা এই মোবাইল, এই মানি ব্যাগ চুরির একটা, টাকা চুরির একটা, পাকিস্তানে দেখি যে একবার এরকম। ভাইরাল হয়েছে এটা। ওইখানে কি কোনো নিউজ পেপার এসেছিল? না, ওখানে এটা ফেসবুকে অনেক ইয়ে ছিল, হ্যাঁ, আপনার এইরকম অনেক ঘটনা আছে যেগুলো আমার জন্য একটু বিব্রতকরও বটে, বাট হুম। আমি আমার নিজের জায়গা থেকে এগুলো আসলে মেনটেন করাটাও কঠিন ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কাজের একটা ধারাবাহিকতা, এটা একটু সহজ হয়ে আসছে। আমরা যেমন আবার- একবার আমরা একটা মেসেজ দিতে চাইলাম যে আমাদের দেশে সিচকে চোরের অনেক বড় বিচার হয়, তাই। হ্যাঁ, তো এখন সিচকে চোরের বিচার কি? যে তার চুল কেটে দেয়া, তার মানে আঘাত মারধর করা, করা। আঘাত করা, তার গলায় জুতার মালা দিয়ে একটা ই করা, কিন্তু দেখবেন যে বড় বড় রাঘব বোয়ালদের কিন্তু কিছু কিছুই হচ্ছে হয় না। তা আমি বার্তাটা এভাবে দিতে চাইছি। আচ্ছা, রিমন ভাই, তো এখানে একটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনি যখন করোনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল বা পড়েনি, মাত্র চায়নাতে প্রকোপ আসছে, তখন আপনি বাংলাদেশে এই নিয়ে অনেকগুলো প্রচারণা চালান, হুম, যে তখন থেকেই, মানে যখন আমাদের দেশে তো হচ্ছে আপনার আমাদের লকডাউন শুরু হলো মার্চ থেকে, মার্চের 25 তারিখ থেকে আপনাকে 2020 2020-এ। আমি আপনাকে মেবি আপনি গুলশান 2 নম্বরে ছিলেন চত্বরে, আমি হ্যাঁ। আপনাকে দেখেছিলাম ফেব্রুয়ারি মাসের 5-6 তারিখে। তো দেখে আমি তখন চিন্তা করছি লোক কি পাগল নাকি, যে সে এখন মাইকিং করছে যে কোভিডের ব্যাপারে সচেতন হন, আপনার গলার মধ্যে একটা বেড়াজোটা গেঞ্জি পরা ছিলেন। মানে তখন আসলে আমার কাছে এটা মনে হয়েছে, এবং আমার সাথে যারা ছিল তারা বলছে কোভিড তো বাংলাদেশে আসবে না, এই ব্যক্তি কি পাগল নাকি? আপনি কিভাবে অ্যাডভান্স বুঝেছিলেন যে কোভিড আসতে পারে? অ্যাডভান্স বোঝাটা না, আসলে আসলে যখন দেখলাম যে চায়নার সাথে আমাদের একটা ভালো ইয়ে আছে, সবাই বিজনেস। এখানে হ্যাঁ, বিজনেস একটা ব্যাপার আছে, আমিও তো টেক্সটাইলের একজন পার্সন আর কি, টেক্সটাইলই জব। তো এই সুবাদে আমি ভাবলাম যে এটা আসলে আসবে আর কি, আমার মনে হয়েছে আর কি। আর এই ব্যাপারগুলো তো এটা সাময়িক, সবসময় আপনার দরকার, আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। রাইট। আর এই শহরে যে ধুলাবালু, আপনার তো মাস্ক পরলে এতে তেমন একটা ক্ষতি নেই, এটা আপনার জন্য ভালো। এটা তো সবসময় দরকার আমাদের। রাইট। আপনি যদি ডেইলি 2-3 বার হাত ধোন, হাত তাহলে ধোন, ক্ষতির কি আছে? হ্যাঁ, তো এই মেসেজগুলো মানুষকে, তখন অবশ্য আমাকে অনেকে এটা নিয়ে বলছে যে আপনি তো হাইপার হন কেন, অফিসেও আমি এটা নিয়ে 2-1 জনের কথা শুনেছি যে আপনি এগুলো নিয়ে এত চিন্তা করেন, এই করোনা। তো এরপরে তো করোনা চলেই আসলো, লকডাউন চলে আসার কাজের ধারা আমার একটু হয়ে গেল, যে দেখলাম যে শুরুর দিকে, লকডাউন শুরুর প্রথম দিকে মার্চ মাসের শেষের দিকে, জি, যখন লকডাউন শুরু হলো 20 সালে, তো এই যে পথ শিশু যারা আছে বা অসহায় মানুষ, তাদের তো দেখলাম যে একদিন 5টার সময় বের হলাম, তো আসলে তারা ওই সময়ও খেতে পারেন না, কিরকম একটা আচ্ছা, পরিস্থিতি। মানে সারাদিনে কোনো খাওয়া হয় না। না না না, তো আমি ভাবলাম যে এটা তো আসলে একটা একটা খুব তাদের কষ্টদায়ক কষ্টকর বিষয়। তো আমি বাসায় গিয়ে আমার ওয়াইফের সাথে আলাপ করলাম, সাদিয়া মেমি, ওর সাথে আলাপ করে আমরা একটা উদ্যোগ নিই যে আমরা যেহেতু লকডাউন আছে, তো সে আমাকে বললো যে হোটেল রেস্টুরেন্ট এখন খোলা নেই, তো এটা আসলে করা যাবে না। তো এরপরে আমি আসলে নিজ উদ্যোগে আমরা 35টা ডিম খিচুড়ি খুব সামান্য আমার সামর্থ্য অনুযায়ী রান্না করে এটা আমরা বিতরণ করলাম। তো বিতরণ করে এটা আবার ফেসবুকে যখন বিতরণ করলাম, তখন অনেক আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন
তারা এগিয়ে আসে না। আমার ইউনিভার্সিটির ছোট বড় ভাই, আমার পেশাগত জীবন যাদের সাথে আমি চাকরি করেছি তারা, আচ্ছা তো তারা যুক্ত হতে চাইলেন আর কি। তো আমি তখন আবার ভাবলাম যে এই যুক্তর সাথে তাদেরকে আমি ইয়ে করবো কিনা, কারণ আমি তো আমার নিজ উদ্যোগে করি, আমার আয়ের ক্ষুদ্র অংশ ব্যয় করে আমি আমার মতো করে করি। তোমার মতো করে করো। যখন আমি এইভাবে যাব তখন তো চিন্তাটা অন্যভাবে, যে একজন মানুষের কাছ থেকে এটা নিলাম, এটা তাকে কিভাবে বুঝাই দিতে হবে, একটা দায়িত্বের মধ্যে পড়ে যাবো। তো অনেকের সাথে আলাপ করলাম, বললো যে ভাই এই সময় আপনার এটা প্রয়োজন হবে, আপনি একা পারবেন না, তো আপনি এটা গ্রহণ করেন। তো আমি তখন এক কোম্পানিতে, আমার কোম্পানির সেক্রেটারি, উনি আমাকে মানে বললেন যে আপনি একটু আমার এটা করে দেন। তা আমি তাকেও একটু চিন্তা করলাম যে তারটাও আমি করবো কিনা। পরে স্যার বললো যে করেন, অসুবিধা নেই, আপনার এটা দরকার। আমরা সবাই যারা আছি যদি দেখবেন যে আপনি এটার মধ্যে এটা অনেক বড় হবে কাজটা। তো সেই 35টা খাবার এখন পর্যন্ত আমার 30,000 মানুষের মধ্যে আমি বিভিন্ন মানুষের সহযোগিতা বলতে যার যখন যেটা প্রয়োজন আমি সেটা পূরণ করার চেষ্টা করি। আমার ওই বাবুর্চি আছে, তারপরে এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট আছে, তোমার একটা টিম আছে। হ্যাঁ, এটা ইয়ে করা। তো এটা তখন আমার আসলে করোনাকালীন চিত্রগুলো খুব কঠিন ছিল, যে অনেক মধ্যবিত্ত মানুষ, তাদেরকে বাসায় গিয়ে ইয়ে দিয়ে আসছি। মসজিদে আসছিল আমার এলাকায় একজন, সে মুয়াজ্জিম যে বাসায় খেত তার বাসায় যাওয়াই বন্ধ। তো এই যে পরিস্থিতির মধ্যে পড়া, তারপরে বাচ্চার দুধ সেটা বাড়িওয়ালা বেরোতে দিচ্ছে না, সে আবার এই খাবার দাবার এই সেই রাতে গিয়ে আপনার এই রশি বেঁধে জানলা দিয়ে তুলে দিয়েছে, এরকম অনেক ব্যাপার আমি তখন ফেস করেছি। আমি ঘরের বাইরেই ছিলাম পুরো লকডাউন, আল্লাহর রহমতে করোনা আক্রান্ত হই নাই, আল্লাহর এটা অশেষ মেহেরবানি ছিল। আপনি তখন দেখেছিলাম বিনা আপুকে নিয়ে কাজ করেছিলেন, যে এক বিনা আপু যিনি চাকরি করতেন, বাচ্চাকে রাস্তায় চলে আসলেন, ইন্টারভিউর মধ্যে ছিলেন, ওনার বাচ্চা নিয়ে ওনার চাকরিটা চলে যায়। তো এই বাচ্চা নিয়ে উনি আসলে পথে মাস্ক বিক্রি করতেছিলেন। আচ্ছা। তো এটা নিয়ে আসলে তার দেখলাম যে তার জীবনটাও অনেক কষ্ট। এরকম অনেক মানুষ যারা, বিশেষ করে যারা এই যে ভিক্ষা করে সংসার চালান, তাদের জন্য কঠিন ছিল। আচ্ছা, বা এই যে রিক্সা চালক যারা বয়স্ক, অথবা স্ট্রিট ফুড যারা বিক্রি করে, তাদের জন্য এটা খুব ভয়াবহ একটা সময় আমরা পার করেছি। এবং খুব, আমি কিন্তু মানুষের কন্টাক্টে অনর্গল গিয়েছি আর কি, মানে কোনো আমি এ নিয়ে কার্পণ্য করিনি। এবং লাস্টের দিকে আমার ওয়াইফ তখন অন্তঃসত্ত্বা। আচ্ছা, তো আমি কিন্তু তারপরও কাজ আমার চলেই গেছে, আমি রিস্কের মধ্যে ছিলাম শেষের দিকে। তুমি কাজ বন্ধ করো? 2021-এর দিকে 22-এ আমার ছেলে জন্মগ্রহণ করে, তো তারা আগে আর কি। তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে একটা কঠিন ছিল, কিন্তু আমি এটা ওভারকাম করতে পেরেছি। এবং করোনার মধ্যে আমি একটা উদ্যোগ নেই, গোস্ত টোকাই। ঈদের সময় আমি সেই করোনার মধ্যে চিন্তা করলাম যে মানুষ তো কোরবানি তো দিবি, এই যে অসহায় মানুষদের জন্য কি করা যায়। তারা তো রান্না করে খাওয়া তো দূরের কথা, এটা তো সম্ভবই না, অসম্ভব। তো আমি গোস্ত টোকাইলাম, এক গরুর সমান মাংস আমি তুলে ফেললাম এই ঢাকা শহর ঘুরে। সেখানেও আমার বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা এই গোস্ত দান করেছে। কিভাবে ঘুরলেন? এটা একটা সিএনজি নিয়ে, এই একটা ব্যানার নিয়ে যে গোস্ত টোকাই, এটা আমার একটা উদ্যোগ। এই গোস্ত টোকাই একটা ইয়ে হলো আর কি, মানুষের মধ্যে নাড়া দিল। আমি এক গরুর সমান মাংস তুলে ফেলছিলাম এক কোরবানিতে, এবং প্রতি বছর কোরবানিতে এটা করি, মানে প্রায় কয়েক মন মাংস। তো এটা ওই যে পরে 1000 মানুষকে একবেলা রান্না করে করোনার মধ্যে আমি বিতরণ করি, বিরিয়ানি রান্না করে। হ্যাঁ, তেহারি রান্না করে। তো এই উদ্যোগ করতে করতে আর কি। না, এটা অসাধারণ একটাই ছিল। আমার মনে আছে যে আমি একবার বোধহয় এয়ারপোর্ট রেল স্টেশনের দিকে যাচ্ছিলাম, পরে আমি শুনলাম যে তুমি নাকি ওখানে ই করছো, ওই যে এটা কোভিড এর মধ্যে, যে তুমি বিরিয়ানি বিতরণ করছো। পরে আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ, তুমি সত্যি সত্যি বিরিয়ানি বিক্রি করছো, ওখানে ছিলাম আমি, তারপর বিতরণ করছিলাম। তো তোমার কি এই যে লোকেশন গুলো, এগুলো তুমি চুজ করো কিভাবে? এটা কি এই স্টেশন কিংবা এটা কি তোমার কোনো নির্দিষ্ট কোনো স্পট আছে, না তুমি নির্দিষ্ট স্পট বলতে কি আমি এটা ধাপে ধাপে করি আর কি। যেমন ঈদেও আমি করেছি আর কি। তো ধাপে ধাপে বলতে আমি আগে সিলেক্ট করি যে কার প্রয়োজন, এটা আমি এই ঘুরে ঘুরে আমি এই অবস্থানটা তার ইয়ে করি। কারণ এর মধ্যেও অনেক মানুষ আছে যারা এটা খুব একটা প্রয়োজন নেই, কিন্তু সে আপনি যখন দিতে যাবেন বা সে এটা গ্রহণ করতে চাইবে, কোনো মানুষ আছে যে একবার না, তাকে আমি 2বার দিলে 2বারই নেবে, এটা আমাদের নেচার আছে আর কি। তো এগুলো একটু ফলো করে চেষ্টা করি, ওটাকে কন্ট্রোল করতে হয়, ওই মাস পিপলকে। হ্যাঁ, মাস পিপলকে কন্ট্রোল করাও একটা বড়। কিভাবে ফাইন্ড আউট করেন এটা? ফাইন্ড আউট বলতে কি, এটা মানে আমি তো বললাম যে ওই যে মানে আমি প্রচুর মুভ করি আমার এই মানে এয়ারপোর্ট এরিয়াতে, কমলাপুরেও মাঝে মাঝে আমি মুভ করি। তো এটা আসলে এখন আমার একটা অভিজ্ঞতার দিক থেকে আমি বুঝতে পারি যে আসলে হয়তোবা তোমার ওখানে একটা মানে পরিচিতির মধ্যে একটা সেটআপও আছে, পরিচিতির মধ্যে লোকজন আছে বা যারা হেল্প করবে, যারা ক্যাটারিং করবে, সঠিক তথ্য দিচ্ছে।
সঠিক তথ্যই বলা চলে। হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছিলে আর কি, বিবিসির ওই স্টোরিটা বলো, যে বিবিসির করেসপন্ডেন্সের সাথে তুমি কি ওটা করলা? আসলে কি ছিল, বিবিসির ওটা ছিল যে শাহনওয়াজ রকি ভাই নামে আচ্ছা। প্রতিবেদক। তো সে বললো যে রিমন ভাই আপনি ইন্টারভিউটা আসলে কিভাবে করতে চান। তা আমি বললাম আপনি কিভাবে চান। তো আমার তো তখন আমি ওইভাবেই আর কি, মানে আমার এই চুল টুল বড়, তো মানুষজন তো মনে করে যে একটু পশ ভাবে ইন্টারভিউ দেয় এখন যেভাবে আছে। তো আউটডোরে দিলে তো আসলে সবসময় এই পশ মেনটেন করা যায় না। মেনটেন করা যায় না। আর আমি মনে করছি যে আমি আসলে এইভাবেই দেই, তো লুঙ্গি টুঙ্গি পরা, সেরা মানে জামা তোমার কাপড় পরে। ক্যারেক্টারের মধ্যে থেকে কোনো ক্যারেক্টারের একটা মধ্যে। ক্যারেক্টার ছিল। তো উনি বললো যে এটা আপনি এই ক্যারেক্টার প্লে করে এটা নিয়ে এখানে বলুন। তা আমারও জিনিসটা ভালো লাগলো। তা বললো যে আপনি ময়লার স্তূপ আছে কোথায়, মানে ময়লা টয়লা আছে এরকম, আপনি যে এটা রেল character লাইনের play পাশে করেন। কি না? হ্যাঁ রেল রেল লাইনের লাইনের পাশে পাশেই। ছিল। আমি নিয়ে গেলাম তাকে প্রথমে একটা জায়গা, তারপরে দ্বিতীয় জায়গাটা তার পছন্দ হলো, ওখানে বসেই বললো যে আপনি এখানে বলেন। তারপর বললো যে আপনি এই যে ভিক্ষা করছেন এটাকে আমাকে এখানে করে দেখান। তো যারা প্রতিবেদক থাকে তারা আসলে আমাকে একটা অ্যাসাইনমেন্টের মতো দেয় আর কি, ক্যারেক্টার গুলো প্লে করার জন্য। আর আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিই রাইট। যে আমাকে এটা করতে হবে। আচ্ছা। যেমন আমাকে একবার বলো যে আপনি এই যে ময়লার স্তূপের কথা বললাম, হ্যাঁ। জি। এটা আপনি একটু প্লে করে দেখান। আচ্ছা। এরকম আরো কিছু ক্রিটিক্যাল ক্যারেক্টার যেগুলো আছে এগুলো বললে আমি চেষ্টা করি যে এটা কিভাবে এতদিন পরে আমি এটা করতে পারবো। তাকে আমি বলে দিই যে আমার 5-6 মাস সময় লাগবে, কারণ আমি কোনো মেকআপ নেই না, আমি একদম এই Natural থাকে, ন্যাচারাল হ্যাঁ। থেকে এইভাবেই করেই আমার চেহারাই তখন একটা ছাপ চলে আসে। ওই লোকটা আচ্ছা। চলে আসে। হ্যাঁ, লোকটা চলে যেমন আসে। আমি কিছুদিন আগে একটা চরিত্র করেছি যে আমাদের সমাজে আরো কিছু বিষয় আছে, যেমন এই যে বাবা মার কাছ থেকে জমি জমা লিখে নেয়া। তো এখানে এক মুরব্বিকে আমি সেট করলাম, বাবা সেও খুব বানাইলাম। ভালো। হ্যাঁ, হ্যাঁ। যে দলিলে আমরা এই টিপসই নিয়ে নিচ্ছে জি। এরকম। কখনো আমি এই মানে একটা মানে ঘুষখোর যেটাকে আচ্ছা। বলে আর কি, হ্যাঁ এটা বলেই ফেললাম। এই চরিত্রে সে ঘুষ নিয়ে ধরা পড়ে গেছে, হ্যাঁ, তো তাকে জনগণ ধরছে, সে কানে ধরে আছে, উত্তম এই মাধ্যম ছবিও। দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো মানুষ কিন্তু আসলে মনে এটা অতিষ্ঠ, এবং এটাকে কিন্তু মানুষ করে, মানে আপনার ঘৃণা করে ঘৃণা করে, এবং মনে মনে এটা ধারণ করে যে তোমাকে আমি এই পাইলে। সুযোগটা হ্যাঁ। পাইলে দেখে নিব। হ্যাঁ, তো এটা আইনত, নিব। এটা আইনের বিষয়। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মানুষের মধ্যে যে এই যাতনা, মানে এই যাতনাটা যে আছে, এটা আমি আসলে একটু বোঝানোর চেষ্টা করি যে একটু মানে করা দরকার। কারণ আমরা বিভিন্ন সময় কিন্তু মানুষের সাথে এই যে আমরা খারাপ ব্যবহার করি, একটা ক্ষমতা দেখাই, কিন্তু একসময় ক্ষমতা চলে গেলে অনেক মানুষ আছে না যে তার তো কেউ তাকে জিজ্ঞাসাও করে না। করে রাইট। তো এই বিষয়গুলো আমি আসলে এইসব মেসেজের মাধ্যমে, বার্তা দেওয়ার মাধ্যমে আমি চেষ্টা করি যে মানুষকে কিভাবে এই বার্তাগুলো পৌঁছানো যায়। তারপরে আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন, তারা কিন্তু এই যে এত রেমিটেন্স পাঠান বা কিন্তু কাউকে, অনেকেই আছেন যে খুশি করতে পারেন না, মানে তার পরিবারের লোকজন কখনো খুশি হয় না। আমাকে অনেকেই বলে যে এইটা নিয়ে একটু করেন, পরিশ্রমের কাজ কিন্তু এখান থেকে বাইরে আপনি অন্য একটা দেশে গিয়ে টাকা আর্ন করে দেশে পাঠানো, 50-60 বছর হ্যাঁ, চলে যাচ্ছে, এটা বছর অনেক চলে যাচ্ছে, কঠিন। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে অনেকের satisfaction দুঃখের পাওয়া যায় আছে যে সে ধরেন একটা বিপদে পড়ে দেশে আসছে, এয়ারপোর্টে তাকে কেউ রিসিভ করতে যায় না। কেউ হেল্প করছে না। এরকম ঘটনা আছে। হ্যাঁ, দেন আপনি তাকে ঘটনা আছে। টাকা পয়সা পাঠাচ্ছেন, সে আসলে হ্যাপি হচ্ছে না। হ্যাপি হচ্ছে না। তো এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য আমি এয়ারপোর্টের মধ্যেই একটা ছবি ধারণ করলাম যে বাবা এই যে যাওয়ার মুহূর্তটা, পাসপোর্ট হাতে। তো এটা করার পরেও আমি দেখলাম যে অনেকের কাছে এটা খুব একটা, যে আমি ওই ক্যাপশনের সাথে বোঝানোর চেষ্টা করি। আমি আসলে একটা ছবি দিয়েই সামগ্রিক চিত্রটা বোঝানোর চেষ্টা চেষ্টা করি, করা। লিখি। তুলে ধরেন। কারণ কি এটা কেন করি, আপনি বলতে পারেন যে ভিডিও করেন না কেন। তা আমি আসলে ভিডিও করি না, আমার মূল উদ্দেশ্য হলো মেসেজ দেয়া। একটা ভিডিও দিলে আসলে মানুষ এখন এত ভিডিও স্কিপ করে, মানে মানুষ Right. অল্প, আপনি সব ভিডিও, আপনি কয়টা ভিডিও দেখবেন, হ্যাঁ, কয়টা রিল একটা দেখবে? ছবি, একটা অ্যাট এ গ্লান্স, আমি মেসেজ একটা ছবির মধ্যে অ্যাট এ গ্লান্স, সবকিছু। আপনি হ্যাঁ। একটা জিনিসের মধ্যে সব পেয়ে গেলেন। তা আমার উদ্দেশ্য আসলে এই বিষয়গুলো আর কি। তো আমি এই চরিত্রের মাধ্যমে, ছবির মাধ্যমে আমি মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, এটা আমি ফিডব্যাক পাই, মানুষ যখন বলে, এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। রিমন ভাই, আপনি তো সাইবার বুলিং এর শিকার হয়েছেন অনেক। হ্যাঁ, সাইবার বুলিংটা আসলে কি, আমরা অনেকেই বুঝি না। এটা যদি একটু বিস্তারিত বলেন, এবং আপনি কিভাবে এই সাইবার বুলিংটাকে কন্ট্রোল করেন বা নিয়ন্ত্রণ করেন বা ম্যানেজ করেন? সাইবার বুলিং বলতে তো আমি অনেক সময় এটা আমাকে যেটা করা হয়েছে শুরু থেকে বা এখনো করা হয়। জি জি জি, এটাই বলেন। যেমন কিছুদিন আগে এই যে রিসেন্ট আপনাকে একজন বললো যে তাকে পুলিশে ধরে না কেন, বা সেটাকে আইনের, মানে কমেন্ট করলো সে তোমাকে। বুঝতে পারে হ্যাঁ। আসলে এগুলো তো না বুঝে। জি। আমি আসলে মানুষের সাথে একটা ব্যালেন্স করার চেষ্টা করি, বলতে কি অনেকে আছে যে অযাচিত ভাবে মন্তব্য করে। জি। আপনি করতেছেন একটা, আপনাকে ভাবছে সে আরেকটা। আর একটা মনে করে একটা মন্তব্য করবে, বাট সে বুঝতে পারে না যে এখানে
তা আমি আগে এগুলোর মানে অ্যান্সার দিতাম না, তা এখন আমি চেষ্টা করি তাকে বোঝানোর। আপনি দেখা যাচ্ছে যে সে এমন একটা নিয়ে মন্তব্য করতেছে, সে নিজেই এটা করে আচ্ছা ইনফরমেশন, সে আপনাকে একটা জ্ঞান দেয়, আপনি এটা কেন করেন, তখন বলে যে ভাই আপনার কাছে তো এটা আশা করি নাই, এটা করি নাই, ওটা করি নাই। তা আপনি আশা করেন নাই, আপনি যেটা করছেন সেটাও তো আমি আশা করি নাই। সেটাই। তো মানুষজনের কারণেই আমরা এই কাজ করতে পারি, আমরা অনুপ্রাণিত হই। কত মানুষ আছে যে আমি চিনি না, তারা আমার একটা পোস্ট দেখে ব্লাড Appreciate দিয়ে করে, আসে, হ্যাঁ, রক্ত blood দিয়ে দিয়ে আসে, আসে, তাকে আমি কোনোদিন দেখিই নাই। বাসে দেখা হয়, স্টেশনে দেখা হয়, এই ছবির মধ্যে। এখন অপরিচিত মানুষ, আমিই কিন্তু বলতেছি যে আপনি অপরিচিত মানুষের সাথে চলবেন না। কথা বলবেন না, বাট আমি কিন্তু তাকে ওয়েলকাম করতেছি, রাইট। আমি কাজ করি বিধায়। তা এই ঝুঁকি তো আমি নিচ্ছি, তাই না? জি। আর একটা মানুষ এসে বললো আমি তো আর চিনি না, ভাই আপনারা তো দেখছি ফেসবুকে, এখন তার মধ্যে সে তো অপরিচিত, আমি তো আর জানি না কি আছে না আছে, বাট আমি যদি এটা করতে যাই তাহলে তো সে মনে করবে যে এটা সে লোক মনে হয় একটু ভাব নিল। আমি আসলে এটা করি না, আমি বুঝতে পারি যে মানে আমিও একটু ইয়ে করি চলি, কারণ আমার জন্য তো এটা ঝুঁকি। ঝুঁকি। ঝুঁকি কিভাবে, যে আমি এই স্টেশনে বাসে উঠে আমি কিন্তু ক্যাম্পেইন করি, কাদের বিরুদ্ধে করি, যারা মোবাইল ছিনতাই করে, মলম পার্টির সদস্য, এরা তো এই বিভিন্ন স্টেশনেই থাকে, এদের চক্র আছে, এদের বড় ধরনের গ্যাং আছে, তারা তোমাকে শত্রু মনে করে, তারা তো আপনি পোস্টার লাগাই দিচ্ছেন স্টেশনে, তো সে তো দেখে যে এই লোকই তো, তাহলে এখান থেকে টার্গেট করে। হ্যাঁ, এটা করতে পারে, কিন্তু আমি তো এই ঝুঁকি নিয়ে মাথায় নিয়েই কিন্তু কাজটা করে যেতে হয় মানুষের জন্য। হ্যাঁ, আমার প্রফেশনাল ইস্যুতে অনেক থানাতে যাওয়া হয়, এবং এই থানাগুলোতে যাওয়ার পর দেখি যে আপনার অনেক ছবি থাকে, যেখানে আপনি মলম পার্টির সর্দার হিসেবে, বা দেখা যাচ্ছে মোবাইল ছিনতাই করছেন বা মানি ব্যাগ ছিনতাই করছেন, তো আপনার ছবি দিয়ে সেগুলো করা হচ্ছে। মানে এইটার কারণটা কি? আপনার কি এটা আসলে কি, এই যখন বাংলাদেশ পুলিশের মাধ্যমে কি আপনি কাজগুলো করছেন? আমি আসলে কি, বাংলাদেশ যেমন বরগুনা জেলা পুলিশ, তারা তখন পুলিশ সুপার শ্রদ্ধেয় বিজয় বসাক স্যার আমাকে একদিন হঠাৎ করে তার অফিসের মাধ্যমে আমাকে বললেন যে আমাকে ডাকলেন। জি। তা আমি গেলাম, আমার হঠাৎ করে যেহেতু একজন পুলিশ সুপার ডাকছেন, তা আমি ভাবলাম কি না কি, পরে আমি ঢাকা থেকে, আমি তখন রাজেন্দ্রপুর আমার অফিস, রাতের গাড়িতে চলে গেলাম। আচ্ছা আচ্ছা। তো গিয়ে দেখলাম যে স্যার মোটামুটি আমাকে একটা সম্মাননা দেওয়ার জন্য একটা আয়োজন করছে। আচ্ছা। তো তখন বললেন যে এই যে মাদকের যে একটা ছবি, যে স্লোগান সম্বলিত, এটা সে একটা উদ্যোগ নিলেন যে 1.5 লাখ স্টিকার ছাপানোর পরে এগুলা ছাত্রছাত্রীদের বইয়ের মলাটের উপরে এই স্লোগানটা, যে মুখে ডাকি না সে মুখে মাদককে বলি না। তো স্যার যখন বললাম স্যার এটা তো ভালো, আমার কাজের জন্য তো এটা একটা আপনার এই জন্য ধন্যবাদ আর কি। স্যার আমাকে একটা স্মারকপত্র দিলেন, একটা ডিও লেটার দিলেন, ওখানে আমার এই ক্রিটিক্যাল ক্যারেক্টার গুলো সব লেখা আছে। বললো যে এটা তোমার কাজে আসবে, যখন তুমি কাজ করতে যাবে এটা শো করলে তুমি এটা একটা এভিডেন্স হলো। তো এরপরে এটা নারায়ণগঞ্জ জেলা পুলিশ, মুন্সিগঞ্জ জেলা পুলিশ, নাটোর জেলা পুলিশ, টুরিস্ট পুলিশের বিভিন্ন পেজেও এই ছবিগুলো আসছে। আমি আসলে এই ছবিগুলো নিয়ে আমার মতো করে এই ভাবি না যে এটা আমার মার্কেটিং করতে হবে বা অমুক কেন ব্যবহার করলো, আমি খালি চিন্তা করি যে মানুষের কাছে বার্তা পৌঁছায় যাক, সেটা যে কোনো মাধ্যমে হোক। কারণ অনেকে বলে যে ভাই আপনার তো ক্রেডিট দিল না, এটা এখানে আমি মনে করি আমার তো ক্রেডিটের জন্য আমি কাজ করি না, আমার ছবি মানুষ চেনে, সচেতন করতে কাজ করে, মানুষ জানে, আমাকে না চেনুক, বাট মানুষ যুগ ধরে আমি যে এই ছবি দিয়ে গেলাম আর কি, এটা মানুষ আমি মৃত্যুর পরে হোক, মৃত্যুর পরে আরো মানে দেখবেন যে বছরের পর বছর মানুষ এগুলো ব্যবহার করতেছে, মানে এই বার্তাগুলো, যে মানুষের চেঞ্জ তো আসে। মানুষ কিন্তু আমাকে বলে যে আমরা কিন্তু এখন, অনেকে বলে যে জানালার পাশে কথা বলি না, তারপরে এই যে আপনি বললেন যে আমি মানি ব্যাগ এখনো সামনে রাখি, এই যে ছোট ছোট মেসেজ গুলো। তো আপনি তো, আমাদের দেশ একটা জনবহুল দেশ, এখান থেকে আপনি এই ধরনের কাজ তো শতভাগ আপনি নির্মূল করতে পারবেন না, কিন্তু আপনি চেষ্টা করে যতটুকু রিকভারি করা যায় আর কি, মানে আপনি কমাই নিয়ে আসতে পারবেন বা আপনি মানুষকে সচেতন করতে পারবেন। তো এই সচেতনতার মধ্যেই কিন্তু আপনাকে আগে যেতে হবে। আপনি মফস্বল থেকে আমাদের যারা মুরব্বীরা আছেন তারা আসে, তো এসে তো ঢাকায় এসেছে কিন্তু বোঝে না যে মোবাইলটা জানালার পাশে একটু খুলে কথা বলবো, ছো মেরে নিয়ে গেল, এই মেসেজটা তাদের জন্য ইম্পর্টেন্ট। তো এইরকম অনেক মুরব্বীরাও আছে আমার এই কাজ পছন্দ করে, তারা আমাকে বলে, আমার বন্ধু বান্ধব, সিনিয়রদের বাবা মা, এই যে আমি বাসায়, তা সবাই এখন ফেসবুক আছে। তা আমার আম্মা কিছু কিছু চরিত্র নিয়ে অনেক সময় বলে যে এগুলো করিস না, বিপদে পড়বি, সেও দেখি এখন বোঝে এগুলা, তার কলিগরা তাকে বলে দেখায়। তো তাকেও অনেকে আবার এরকম অনেক সময় বলছে যে আপনার ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করে বা পড়াশোনা করে, সেই বাসে উঠে এরকম হকারের মতো করে, এটা তার জন্য অনেক সময় একটু খারাপ লাগছে। আমাকে বলার পরে আমি বললাম তাকে, কিছু ক্লু দিয়ে দিলাম। তো সে এটা বলার পরে সে খুব হ্যাপি আর কি, মানে সে বুঝাইতে পারছে যে এটা। তো মানুষ না বুঝে তো অনেক কমেন্টই করে। এখন তুমি ধরো অনেক বছর ধরেই তো এটা করছো, মানে সচেতনতার কাজটা করছো এবং বেশ সাকসেসফুলি করছো।
ধরো আমি জানি যে তোমার এরকম 700-র মতো ক্যারেক্টার তুমি প্লে করছো, যেগুলো দিয়ে হাজার মানুষ লাখ মানুষ হচ্ছে সচেতন হয়েছে। তো তোমার নেক্সট প্ল্যান কি? আমার নেক্সট প্ল্যান হলো অলরেডি রানিং। আমার মানে নেক্সট প্ল্যানের মধ্যে আমি একটা নতুন কার্যক্রম, এটা খুবই সুন্দর এবং আমাদের জীবনের জন্য সুন্দর, আচ্ছা। টোটাল সমগ্র বাংলাদেশ না সারা বিশ্বের জন্য প্রয়োজন। হুম। সেটা হলো কি যে মানবিক শিশু শিক্ষা কার্যক্রম। মানবিক শিশু শিক্ষা কার্যক্রম। আচ্ছা। এটা আপনি বই খাতায় পাবেন না, এটা একটা পারিবারিক শিক্ষা। হুম। এটা আপনি আচ্ছা। কোনোদিনই এটা বই খাতায় অ্যাপ্লাই করতে পারবেন না, বাট এটা একটা আপনার পরিবার থেকেই শিক্ষা দিতে হবে। হুম। আচ্ছা। তো এই শিশু শিক্ষা কার্যক্রম এটা একটা একটু মজারও আবার একটু সিরিয়াস বিষয়ও, আপনাকে এটা ট্রেনিং দিয়ে করতে হবে। আচ্ছা। ট্রেনিংটা কি? আচ্ছা। তা আমার 2022 সালের 26শে মার্চ আমার ছেলে সাইদ আব্দুর রহমান ওহি, ওই তো সে জন্মগ্রহণ করলো। তো আমার আগে থেকেই একটা প্ল্যান ছিল যে ছেলে হোক আর মেয়ে হোক আমি তাকে আমার কাজের মধ্যে কিভাবে নিয়ে আসা যায়। আপনি জানেন যে আমার কোনো অর্গানাইজেশন না, তা আমার ইচ্ছাটা হলো, আজকে সকালেই একজন আমাকে প্রশ্ন করছিল যে আপনার আসলে ইচ্ছে কি, আমি বললাম এটা আমি পারিবারিকভাবে দিয়ে যেতে চাই, হুম। পরের সূত্রে আচ্ছা। সচেতনতা। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। তো এটা আমি তো অনেক অ্যাপ্লিকেশনই করলাম বাংলাদেশে যে এই ছবি এই মেসেজ, তা আমি সাকসেসফুলি সবকিছুতেই আল্লাহর রহমতে হয়েছে। আল্লাহ আমাকে এই অবস্থানে নিয়ে আসছে আর কি। হুম। আমি কিন্তু নিজে আমার কিছু ছোট ভাই সিনিয়রদের মাধ্যমে এই কাজ করে আমি কিন্তু নিজেই কিন্তু এই ছবি তুলে মানুষের মধ্যে বিতরণ করো। তো আমি মানুষকে দেখাইছি যে আসলে এটা একযোগে একসাথে চাইলেই সম্ভব। একযোগে একসাথে বলতে আপনি আমার কাজটাকে অনুপ্রাণিত করলেন আর আমি এটা চাইলাম, তো এটা সম্ভব হয়েছে। তো আমি তাকে জন্মের প্রথম দিন সকালবেলা আমি তাকে একটা স্লোগানের মধ্যে কোট করলাম, আগেই আমি এটা লিখে রাখছি যে মানবিক মানুষ হব। তো এই মানবিক মানুষ হব আমি তাকে জড়ালাম, দিলাম কোলে। তো এরপরে 6 মাস পরে আমি তাকে যখন বাইরে নিয়ে গেলাম, ঘরের বাইরে, 6 মাসের মধ্যে তো আর ঘরের বাইরে করি না, তখন আমি তাকে মানে আমার মনে হইলো যে পৃথিবীটা মনে হয় আমার আর কি, এরকম এত বড় আমার মনে হয়েছে। আমার ওয়াইফও সাথে ছিল। তো আপনি সেই ছবি দেখলে আমার মনে হবে যে সে এটা দিচ্ছে একটা খাবার, মানে পথ শিশুদের জন্য আচ্ছা। প্রথম। আচ্ছা। এটা আমি তাকে প্রথম অ্যাপ্লিকেশনটা করলাম। তো আমি বললো যে আমি দেখলাম যে এটা তো তাহলে মানে এটা কিভাবে সম্ভব, হুম। কিন্তু সে আপনার মনে হবে যে ওভাবে সে আমি দিচ্ছে। ছবি তুললাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে দিচ্ছে। তো এরপরে আস্তে আস্তে এগুলো আমি তাকে ছোটবেলায় সাথে করে নিয়ে যেতাম আর কি। মানে তুমি ট্রেন আপ করছো ট্রেন ওকে। 6 মাস 7 মাস বলতে। আর আমি আমার বাচ্চাকে আমি সবার সাথে মিশতে দিই এখনো, মানে আমি ওই সময় থেকেই আমি কোনো এরকম বাধা ধরার নিয়ম নাই যে এখানে যাওয়া যাবে না, ওখানে করা যাবে না, এভাবেই আমি ওই শুরু থেকেই মেইনটেইন করে আসছে। অনেক আছে। আপনি এটা নিয়ে আমি একটু সবসময় বলি, এটা একটু পরে বলি আর কি, এটা বিষয়, ব্যক্তিগত বিষয়। তো তারপরে যখন আবার সে একটু হাঁটতে শিখলো, প্রথম যেদিন নিয়ে গেলাম সেদিন তাকে আবার ওই কাজে অ্যাপ্লাই করলাম, তো সেদিনও সে সাকসেসফুলি করলো। তো এই করে করে আমি আসলে তাকে মানুষের জীবনবোধটা বোঝানোর চেষ্টা করতেছি এবং সে এটা আচ্ছা। বুঝতে পারে কিভাবে। হুম। তার হলো যখন 1.5 বছর বা এখন 2 বছর, তো তাকে নিয়ে আমি যখন হেঁটে যাই, একজন ভিক্ষুক বসে আছে, সে নিয়ে মানে অসহায়, তো সে বুঝতে পারে যে এখানে কিছু দিতে হয়। সে করে কি, আমি দেখলাম যে সে ওখানে বসে ওই টাকা তুলে আবার ওখানেই দেয়। মানে আমার মাথায় তখন ক্লিক করলো যে ও আসলে দিতে চায়। বুঝতেছে যে এখানে ওকে দিতে হবে, এখন এটা কিভাবে দিতে হবে এটাও এখনো সেখানে নাই। মানে করতে পারে না। আইডেন্টিফাই করতে পারে। হ্যাঁ, ওটা তো তা আমি তারে করলাম কি একটা পরীক্ষাই বলি, আমি ফেসবুকে পোস্ট করি, তো আচ্ছা। আমি তাকে অনেক দূরে রেখে আমি তাকে হাতে টাকা দিয়ে আমি তাকে ছেড়ে দিলাম যে তার ডিরেকশন কোথায় আমি দিলাম আর কি। তো এটা আবার ভিডিও করলাম যে দেখি কি করে। তো আমি যে কয়টা ডিরেকশন তাকে সে দৌড়ে ওখানে চলে যায় আর কি। জয় দিচ্ছে। হ্যাঁ, এই রাস্তার মধ্যে কিন্তু ডানে বামে আরো লোকজন আছে, কোথাও না, বাট সে ওখানে ওই ভিক্ষুককে দিচ্ছে। হ্যাঁ ওখানেই যায়। তো এটা কেন করতেছি এই প্রশ্নে আসি। আমাদের দেশে আমাদের সন্তানদেরকে আসলে আমরা খুব অভিজাত জীবনযাপন শেখাই, হুম। যে নিজেরাও অভিজাত থাকি এবং তাদেরকে ওইটাই অভিজাত আমি শিখাতে চাই যে হুম। তোমার এর সাথে মেশা যাবে না, হুম। ওর সাথে মেশা যাবে না। আবার অনেক সময় আমরা করি কি, এই যে আপনি দেখুন ফেসবুকে ছবি দিলে এই মুখের উপর ছেলের ছবি বা মেয়ের ছবি সে দেখাই দিচ্ছে না, এটা ব্যক্তিগত বিষয়। বাট এটা কেন বললাম যে এটা খুব ইম্পর্টেন্ট, কেন যাদের মধ্যে এই জিনিসগুলো আছে তারা, আপনি এই অনেক বাচ্চা কাচ্চা দেখবেন যে আপনাকে দেখলেই তারা চলে আসে আপনার কাছে, হসপিটালে যাবেন
হুম, বিভিন্ন মার্কেটে যাবেন, ওরা ওই মানুষের চোখ দেখলে বুঝতে পারে। আর আমি এগুলো নিয়ে কাজ করি তো, পথ আচ্ছা। শিশুদের নিয়ে বিভিন্ন সময় আমার অনেক শিশুরা আছে যারা মানে আমি স্টেশনে বসলে ওরা আমার চারপাশে আসে, আচ্ছা। বসে, এবং ছোটবেলা থেকে কোলে নিচ্ছি আর কি, হুম। 6 মাস 7 মাস এরকম বয়স থেকে। তো এরা তো দেখতে দেখতে পারে, তো আমি এটা ফিল করি। হ্যাঁ। তো ওরা চোখের ভাষা বোঝে, আপনি দেখবেন আপনার কাছে আসছে, এটা অনেক গার্ডিয়ানরা ভালোভাবে নেয় না। আচ্ছা। তো এটা না নেওয়ারও কারণ আছে, কারণ বাচ্চা কাচ্চা অনেক সময় অনেক ইয়ে হওয়ার ঝুঁকি থাকে। তো আপনি হুম। সাথে থাকলে তো যদি তাকে টেক কেয়ার করেন, ঝুঁকির কোনো প্রশ্ন নাই। হুম। তা এখন আপনি একটু আদর করতে গেলেন, এটা দেখা গেল যে এই বাচ্চার মা বা বাবা এটা ভালো পছন্দ করছে না। হুম। এটা কিন্তু আপনি আলটিমেটলি এই বাচ্চাকে আপনি এটা শিখাচ্ছেন যে বাবা একটু দূরে থাকো, দূরে detach থাকবা, থাকো। ঠিক আছে, আপনি কিংবা তাকে শিখাবেন যে অপরিচিত মানুষের সাথে আমরা না থাকলে তোমার কোনো করার দরকার নেই। এটা আস্তে আস্তে আপনাকে গ্রো করতে হবে। হুম। কিন্তু আপনার মধ্যে কিন্তু মূল যে জিনিস সেটা হলো যে কেন সে একটু ধরলো। এখন আমি আমার অনেক পরিচিত বাচ্চারা বলছি যে যারা এই ধরনের কাজ করে, হুম। যে তোমাদের বাচ্চা কাচ্চা ধরবো না, আদরও করবো না হুম। গেলে। কারণ তুমি মনে করবে বাচ্চা আমি ধরলাম, বিকেল বেলা একটা হাসি খেসি দিল, তুমি তো মনে করবো যে রিমন ভাই ধরছে এই জন্য এটা হয়েছে। তোমার জন্য হয়েছে। এই, এরা এই মেন্টালিটি বহন করে। আচ্ছা। হুম। এটা একলা 100%, আমি এটা জানি। আমি এ নিয়ে অন্তত 50 জন নিয়ে এরকম গবেষণা করছি, তাদের মধ্যে এই ধরনের আছে। হুম। আমার বাচ্চা সে ধরেন কাজের যারা আমার বাসায় কাজের সহযোগী, হুম। তারা একদিন উনি এক মহিলা এসেছে আমার বাসায় কাজ করে, কেঁদেই দিছে সে। কোন বাসায় কাজ করতো, সে ওই বাচ্চার একটু আদর করছে বা করছে, তারে এটা না করে দিচ্ছে সরাসরি, যে বাচ্চা তাই? যে ধরবো না। তুমি বাচ্চা কাজ করো না, আপনি একদম হুম, আমার বাসায় এসে হুম। কান্না করে কাজ দিয়েছে। করতে পারে। তো আমি যখন এটা দিচ্ছি ওনার কাছে এটা খুব মনে হয়েছে আর কি। মানে সে আমার বাসায় সম্মানিত যারা বোধ কাজ করেছে। করে তাদের ছেলে মেয়ে আসলে আমি একসাথে খেলতে দেই, করি। হুম। হ্যাঁ, বা এই যে এই মানবিকতাটা কানেকশন গুলো, হুম। এগুলো মানবিকতা বা মানুষকে জীবন বোধ, মানুষের কাছে যাওয়া, কানেক্টিভিটি তৈরি করা। আপনি যদি বাচ্চা কাচ্চা নিয়ে কানেক্টিভিটি তৈরি না করেন, আমি জানি না 20 বছর পরে সে করবে কিনা, এটা তার ব্যাপার। কিন্তু আমার 20 তো বছর চেষ্টা আগে থাকতে আমার হবে। হাতে যতক্ষণ ছিল আমি তো এটা ফিল করতেছি। আপনি প্রপার শিক্ষাটা যে দেওয়ার চেষ্টা করছেন। এটা আমি তারপরে আমি এই যে বিভিন্ন কাজ করি, সে আমাকে হেল্প করে। একটু হুম। বাচ্চা 2 বছর, সে এইটা তুলে দেয়, ওটা এই ইফতারির সময় আমি হুম। তাকে দিয়ে সে এই এই ছোলা এগুলো আমার তুলে দিচ্ছে। হুম। এটা বিশাল বিষয়। তো আমি মানুষকে বোঝাতে চাই যে ছেলে মেয়েদের যেটা মূল কথা সেটা হলো যে আপনি মানবিকতার শিক্ষা দিন। মানবিকতা শিক্ষা। Right. এটা খুব ইম্পর্টেন্ট। জীবনবোধ শেখান। হুম। হ্যাঁ, যে মানুষকে কিভাবে করতে হয়, মানে অলওয়েজ ওয়েলকামিং করা। ওয়েলকাম। এই বাচ্চা কাচ্চা বাসায় গেলে আমরা কি করতাম আগে, যে মেহমান আগায় নিয়ে আসতাম, জি। মেহমান আসলে মেহমানের উপর আমরা ঝাঁপায় হুমড়ি পড়তাম। খেয়ে পড়তাম। এখন হ্যাঁ। দেখবেন যে আপনি যায় না। এটা ঘরের মধ্যে বসে থাকে, এটা দরজা আটকে বসে আমি থাকে। আসলে অনেক আধুনিক না। আমি দেখবেন যে ফেসবুকে একটু মাঝে মাঝে একটু হাইপার, এই বিষয়গুলো আমি চাই যে এই সামাজিকতার বিষয়গুলো না যদি থাকুক। থাকুক। এগুলো নাই বিধায় এখন চাচতো ভাই চেনে না, হুম। খালাতো ভাইয়ের খবর নাই। হুম। কিন্তু আগে যে এরকম একটা পারিবারিক বন্ধন একটা ছিল, বন্ডিং ছিল। ছিল, হ্যাঁ। হ্যাঁ, ওটা তো নাই। এই যে এখন এই বিষয়গুলো আমি চাই যে মানুষের মধ্যে চলে যাক, বা উচ্চশিক্ষার জন্য যে আমরা পাঠাই, এটাও একটা অবশ্যই শিক্ষা দীক্ষার দরকার আছে। বাট আপনার চিন্তা করতে হবে যে বাবা তুমি আমাকেও নিয়ে যাও। হুম। আমার কথা হলো একটা, আমি বহুত ফ্যামিলি দেখছি যে এই Separate হয়ে চলে গেছে। যাওয়ার পরে সেপারেট না, তারা আর আসে না। হুম। এই বাবা মারা আমি দেখছি যে আমি নিজে তার বাবার ওপেন হার্ট সার্জারি হুম। ধরেন দেশে নাই, তখন তো এটা একটা তার জন্য টেনশন। হুম। তো এই কারণে গেলে এই বিদেশ গেলে ঠিক আছে, লাইফ লিড করার দরকার আছে, ভালো, তুমি ব্যাগ অ্যান্ড ব্যাগে যাও। হুম। জীবন ভাই, এই আমার একটা আর হলো এই জীবনবোধ বাচ্চাকে শেখানো। হুম। আপনি যে সচেতন করছেন, হুম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের ছবি করছেন, যেগুলো আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাচ্ছে, হুম। সচেতনমূলক কাজ করছেন, কিন্তু আপনার কি মনে হয় এই কাজগুলো তাদের জন্য যথেষ্ট? আরো কি আপনার নেক্সট স্টেপে কাজ করা উচিত কিনা? ও এইটা, হ্যাঁ, নেক্সট স্টেপ বলতে কি, আমি তো এই ছবির বাইরে তো আপনি আর কিছু করতে পারতেছেন না। জি। ছবি তুলে এটা তো একটা মানে তোমাকে হয়তো স্থিরচিত্র- কোয়েশ্চেন করছে যে তুমি রিল বানাবা কিনা, কিংবা মানে একটা নর্মাল বিষয় কি, এখন যে ডিজিটাল ভিডিও তৈরি মার্কেটিং করবো, বা ভিডিও তৈরি ইস্যুসটা করবো যেটা, কিনা, আপনি হ্যাঁ। যখন একটা ছবি পোস্ট করেন, এটা যদি একটা ভিউজ হয়, যখন আপনি একটা ভিডিও করেন সেটা 9 গুণ ভিউজ হয়, না 9 গুণ views engagement এর হয়। এই ভিউজের বিষয়টা আমি আসলে মানে এঙ্গেজমেন্ট হয়। মানে আপনি যখন engagement টা, হ্যাঁ, হ্যাঁ, এটা এঙ্গেজমেন্টটা আপনি কি, ভালো আপনি যখন বলছেন। একটা ফটো দেখছেন তখন হ্যাঁ, একজন তো দেখে, এটা আসলে কি ভিডিওটা 9 জন দেখে, ভিডিওটা ছবিও দেখে, তার তো ছবিও দেখেই, দেখে, মানে তার 9 গুণ দেখে মেসেজ আর কি, দেখে, কিন্তু ভিডিওটা মানুষ বেশি বেশি দেখে। দেখে। এই এটা বিষয়ে আপনার একটা প্ল্যান আছে কিনা? একটা বিষয়, সেটা হলো যে এটা আমার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। জি। আমি এটা এখনো করতে পারি, কিন্তু আমি ওই যে বললাম না যে ভিডিওটা আসলে মানুষ এখন এঙ্গেজমেন্টটা বেশি হলেও খুব আর কি বলে র্যাপিড এঙ্গেজমেন্ট, ওটা আসলে হুম। মানুষের মাথায় ক্লিক করানো খুব কঠিন। ডিফিকাল্ট, হ্যাঁ। কিন্তু ছবি কিন্তু আপনার কথা বলে, আপনি এটা বিলবোর্ডে একটা ছবি দেন, আমার হুম। এই যে ছবিগুলো আপনি
এই আমি বিভিন্ন সময় এই প্ল্যাটফর্মে স্টেশনে দেখি, এটা মানুষের মাথায় থাকে, চোখে থাকে, এটা ইয়ে করে অন স্পটে, এটা খুব ইম্পর্টেন্ট। ভিডিওটা হয়তো সাস্টেইন আমি না করতে বাসে পারে। অনেক সময় লিফলেট লাগাই দেই, রাইট। ইয়ে করে দিই। ভিডিও তো ইম্পর্টেন্টই, এটা পুরো মেসেজটা দেয়া যায়, বাট একটা ছবির মাধ্যমে যদি আপনি দেয়াটা, এটা অনেক কঠিন। কিন্তু এটাই আমি করার চেষ্টা করছি যে একটা ছবির মাধ্যমে পুরো মেসেজটা কিভাবে দেয়া যায়, এটা একটা আচ্ছা রিমন, ছবির মাধ্যমে দেওয়ার উদ্দেশ্য হলো যে আমি যেহেতু অফলাইনেও করতেছি, তো অফলাইনে পাবলিক প্লেসে 2-3 মিনিট তো আপনি ভিডিও দেখানোর সম্ভব সুযোগ না। নেই, বাট আপনি একটা ছবি, 5টা ছবি আপনি বাসে উঠে দেখালেন যে আমার এই 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 কাজগুলো আপনি করবেন, সেই অ্যাট এ গ্লান্স 5টা মেসেজ পাইলো। রাইট। আর একটা ভিডিও দেখালে আপনি 2-3 মিনিট এটা সে দেখতে চাবেন না। দেখতে চাবেন না। মানে আমার মূল ফোকাসটা হলো সোশ্যাল মিডিয়া তো ইউজ করি, জি। এরা বিভিন্ন ভাবে সচেতন হয়, কিন্তু যারা অফলাইনে আছে, যারা অনেক সময় আপনি বাংলাদেশে মানে আপনি লিটারেলি যারা অফলাইন আছে তাদেরকে নিয়ে বেশি কাজ করতে চান, আমার এটা আগ্রহটা বেশি কাজ করতে চান। আমার কাজটা বেশি। আচ্ছা, তোমারটা তারা এই ছবি দিয়ে উপকৃত। অফলাইনে অনলাইনে দুটাতেই হচ্ছে। হ্যাঁ, দুটাতেই হয়তো হচ্ছে। তুমি স্টিল ফটোগ্রাফির কারণ মধ্যে অনলাইনে এখন অনেক মানুষই অ্যালার্ট, অ্যালার্ট। তারপরেও ল্যাগিংস তো থাকেই, কিন্তু অফলাইনে মানুষের এটা বেশি দরকার। আচ্ছা রিমন, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাদের আজকের অনুষ্ঠানে এসেছো এবং তোমার মূল্যবান ইনসাইটগুলো আমাদের সাথে শেয়ার করেছো। আমরা কৃতজ্ঞ তোমার কাছে, এবং আমি মনে হ্যাঁ, কৃতজ্ঞ। আপনাদেরও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আসলে আজকে অসাধারণ কিছু বিষয় জেনেছি। হ্যাঁ, আর আমাদের প্রত্যেকটা এপিসোডে আসলে আমরা যে গেস্ট আসেন ওনার কাছ থেকে আমরা একটা সিগনেচার রাখি, ও আচ্ছা। অটোগ্রাফ টাইপের। আর আমি ছোটখাটো মানুষ, কি অটোগ্রাফ। তুমি এখানে ই করো, হ্যাঁ। সিগনেচার করো, এবং যদি কোনো মেসেজ দিতে চাও সেটাও লিখতে পারো, নিচে সিগনেচার করো। ধন্যবাদ রিমন, আমি এখানে রেখে দিচ্ছি, এটা সবসময় থাকবে। আমি একটু বাংলায় লিখলাম আর কি, সবাই হ্যাঁ, তো- ঠিক নো আছে। ইস্যুস, এবং সুন্দর হয়েছে। তোমার মেসেজটা সুন্দর ছিল যে হ্যাঁ। মানবিক মানুষ হব। তো মানবিক মানুষ হব, এই মেসেজ দিয়ে আমাদের আজকের পডকাস্ট এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।